ছাড়ুন আমায়। কাল আপনার বিয়ে আর এখন কিনা আমার সাথে অসভ্যতামি করছেন। কই অসভ্যতামি করলাম? আর বিয়ে তো আমার হবেই, তবে সেটা তোমার সাথেই, অন্য কারো সাথে না। পাগল নাকি আপনি? কি সব যাতা বলছেন? কিছুই বলছি না। বলেই রিয়ান ঈশার গলায় একটা গভীর চুমু দিল। ঈশা বিরক্ত হয়ে বারবার ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু রিয়ান তাকে এমনভাবে পেছন থেকে ঝাপটে ধরেছে যে কিছুতেই ছাড়াতে পারছে না। এত নরম কেন বলো তো? আপনি ছাড়বেন না চিৎকার করব। করো চিৎকার, তবে তোমার আওয়াজ কেউ শুনতে পাবে না। তাই আর এনার্জি নষ্ট না করে চুপচাপ দাঁড়িয়ে থাকো। ঈশা ভেবে দেখল, সত্যি তো, আশেপাশে যা গানের বাজনা কেউই শুনতে পারবে না, তবুও ছাড়া পেতে বলল। বাজে কথা কম বলেন। কাল আপনি অন্য কারো বর হবেন, সেটা কি ভুলে যাচ্ছেন? সেটা ভুললেও তোমায় ভুলতে পারছি না। উফ, আপনার মাথায় কয়টা তার ছিঁড়া? হ্যাঁ, একটাও না। বলেই রিয়ান গালে লাগানো হলুদ ঈশার গালে লাগিয়ে দিল। এতে ঈশা কেঁপে উঠলেও ছাড়ানোর চেষ্টা করেই যাচ্ছে, আর ওইদিকে মিউজিকের আওয়াজে কান ফেটে যাচ্ছে ঈশার। অনেকক্ষণ পর রিয়ান তাকে ছাড়ল। ঈশা ছাড়া পেতেই ছাদ থেকে নেমে দৌড়ে নিজের রুমে চলে গেল, আর রিয়ান সেখানে দাঁড়িয়েই ডেভিল হাসি দিচ্ছে। আজ রিয়ানের গায়ে হলুদ ছিল। গান বাজনার শব্দ ঈশার একদম ভালো লাগে না, তাই ফাংশনে যেতে চায়নি। তবে তার মায়ের জোরাজোরিতে ঈশা বাধ্য হয় ফাংশনে যেতে। ঈশা হলুদ লেহেঙ্গা, মাঝে সিটি করে টিকলি এবং চুল দুপাশে নিয়ে সামনে রাখা, চোখে কাজল আর ঠোঁটে হালকা লিপস্টিক। ব্যাস, এতেই রেডি ঈশা। তারপর ফাংশনে গেল। গেট দিয়ে ঢুকতেই রিয়ান হা করে তাকিয়ে থাকে। এতক্ষণ রিয়ান তো তারই অপেক্ষায় ছিল। ঈশা গিয়ে তার মায়ের পাশে গিয়ে দাঁড়ালো এবং তার মার সাথে কথা বলছে, আর এইদিকে রিয়ান চোখ দিয়ে গিলে খাচ্ছে ঈশাকে, আর ঈশার কোনো দিকেই খেয়াল নেই। আম্মু কি এক ঝামেলায় ফেললা আমায়, বলো তো? চুপচাপ দাঁড়িয়ে থাক। কোথায় ঝামেলা তোর? গান বাজনা সহ্য হচ্ছে না একদম। কষ্ট করে সহ্য কর, কিছুই করার নেই। ঈশা আর কিছু বলল না, কারণ সে বুঝেছে তার মাকে হাজারবার বুঝালেও বুঝবে না। স্টেজে বসে সেই এক ধ্যানে ঈশার দিকে তাকিয়ে আছে রিয়ান। বারবার মাথা থেকে পা পর্যন্ত খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে ঈশাকে। ঈশা না সাজলেও আজ তাকে পুরো একটা ডল লাগছে রিয়ানের কাছে। রিয়ানের গায়ে হলুদের পর্ব শেষ হতেই ঈশা সেখান থেকে ছাদে চলে আসে, কারণ এই বাজনার আওয়াজে তার মাথা ব্যথা হচ্ছিল। এতক্ষণ সহ্য করতে না পারলেও এখন পারল না। রিয়ানও তার পিছু পিছু ছাদে চলে আসলো। রিয়ান নিজেকে আর কন্ট্রোল করতে পারছে না, তাই ঈশার কাছে যেয়ে ঈশার কোমর জড়িয়ে পেছন থেকে ধরল। এতে ঈশা অনেকটা ভয় পেয়ে যায় আর চিল্লিয়ে বলে উঠল, কে? আমি সোনা, আমি ছাড়া আর কার সাহস আছে তোমায় টাচ করার? এটা কি ধরনের অসভ্যতামি? ছাড়ো না আমায়। কিছুই করলাম না, এতেই অসভ্যতামি হয়ে গেল? করেছেনই তো, তাহলে ধরেছেন কেন আমায়? ধরলে তোমার কি? আমারই সব, ছাড়েন বলছি। অনেকদিন পর তোমায় পেলাম, সো কিছুতেই ছাড়ছি না। আরে, রিয়ান আর কিছু না বলে ঈশার ঘাড়ের থেকে তার চুলগুলো সরিয়ে ঘাড়ের নাক ডুবিয়ে দিল। এতে ঈশা কেঁপে ওঠে। ওর লাইফে এই ফার্স্ট টাইম কোনো ছেলে তার এত কাছে। ঈশার ধ্যান ভাঙতেই ছাড়ানোর চেষ্টা চালাচ্ছে। তারপরের কাহিনী তো উপরে দেওয়া আছে। বাবা মায়ের একমাত্র আদরের মেয়ে ঈশা। ঈশা অনার্স চতুর্থ বর্ষের ছাত্রী। টানা টানা হরিণী মায়াবী চোখ, দুধের আলতা গায়ের রং, হাইট 5.5 এর কাছাকাছি, গোলাপি ঠোঁট, কোমর পর্যন্ত লম্বা চুল, বলতে গেলে মাশাআল্লাহ। যে কোনো ছেলেই তার মায়া ভরা চোখ দুটিতে তাকালেই প্রেমে পড়ে যাবে। যেমনটা হাবুডুবু খাচ্ছে রিয়ান। ঈশা ছেলেদের সাথে খুব কম মিশে, বলতে গেলে ছেলেদের প্রতি তার অ্যালার্জি। ঈশা খুব চুপচাপ স্বভাবের মেয়ে। রিয়ানও তার বাবা মায়ের একমাত্র আদরের ছেলে। লন্ডন থেকে পড়াশোনা করেছে এবং পেশায় একজন নামকরা বিজনেসম্যান। রিয়ান দেখতে প্রায় বিদেশিদের মতো, ধবধবে ফর্সা, 6.1 হাইট, বডি বিল্ডার, ব্রাউন কালার চুল, সব মিলিয়ে যে কোনো মেয়েই ফিদা। তবে রিয়ান বিজনেসের পাশাপাশি বিভিন্ন ধরনের বড় বড় প্রাইমারকে ধরানোর সাহায্য করে। রিয়ান প্রখর বুদ্ধিমান, এমন অনেক কিছুই করে যেগুলোতে সবাই অবাক না হয়ে পারে না। অনেকবার সরকার থেকে সে প্রাইজও পেয়েছে তার সাহসিকতা এবং বুদ্ধির জন্য। সরকার থেকে পুলিশ অফিসারদের থেকে সবচেয়ে উঁচুতে উপাধি দিতে চেয়েছিল, তবে সেটা রিয়ান গ্রহণ করেনি। রিয়ান বদমেজাজি, কারো সাথে কথা বেশি বলা একদমই পছন্দ করে না। তবে ঈশাকে প্রথম দেখে সে পাগল হয়ে যায়। তবে তার বিয়ে আগে থেকেই অন্য কারো সাথে ঠিক করে রাখায় তার বাবা মাকেও কিছু বলতে পারেনি।
ঈশার বাবা রিয়ানের বাবার খুব ভালো বন্ধু। ঈশার বাবা একজন পুলিশ ইন্সপেক্টর আর রিয়ানের বাবা নামকরা লয়ার। রিয়ানের বিয়ে উপলক্ষে ঈশারা 10 দিন আগেই চলে আসে। সেদিনই ঈশাকে দেখে তার ভালো লেগে যায়। সেটা 2 দিনেই তার মনে ভালোবাসায় রূপান্তরিত হয়ে যায় এবং রিয়ান মনে মনে ঠিক করে নেয় যে সে ঈশাকেই বিয়ে করবে। যেই ভাবা সেই কাজ। তারপর খুব আরামসে ভেবে একটা সিদ্ধান্ত নিয়ে নেয়। ঈশা রেগে মেগে রুমে এসে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। বেটা বজ্জাত, কাল তোর বিয়ে আর তুই আজকে আমার সাথে অসভ্যতামি করছিস, আবার হলুদও মাখিয়েছিস। উফ আল্লাহ, এগুলো উঠাবো কি করে? থুর ছাই, মন চাইছে বেটাকে পচা মাছের পানিতে চুবাই। তোর বিয়েতে তোকে সবার সামনে অপমান না করেছি? ছি ছি ছি, বিয়ের আগে এমন অসভ্যতামি, তাও আবার আমার সাথে। হায় আল্লাহ, আমার কি তাহলে বিয়ে হবে না? ভেবে ঈশা ভ ভ করে কাঁদতে লাগলো এবং ঘষে ঘষে হলুদ উঠাচ্ছে। রিয়ান যেই যেই জায়গায় টাচ করেছে সেই সেই জায়গাটাও ঘষে ঘষে একদম লাল করে ফেলেছে। অনেকক্ষণ পর ঈশা বেরোলো। বেরিয়েই বিছানায় দুম করে শুয়ে পড়ল। তখনই ঈশার মা রুমে ঢুকলো। কি রে, খাবি না? না, তুমি খাও, আমি ঘুমাবো। সে কি কথা, খেয়ে নে, কাল আবার ভোরে বেরোতে হবে। ভোরে বেরোতে হবে মানে কি? কি বলছিস? মেয়েদের বাড়ি তো খুলনায় সাতক্ষীরায়, যেতে সময় লাগবে তো। পাগল নাকি তুমি? ভোরে উঠবো, তাও আমি? নেভার। উঠতে হবেই তোকে। ঠেকা পড়ে নাই, নিজের ঘুম বিসর্জন দিয়ে সাতক্ষীরা যাব বিয়ের জন্য মরতে। এমন করে বলছিস কেন? মেয়েদের বাড়ি দূর, তাই আর কি করার। তো বলেছিল কি এত দেরি করে বিয়ে করতে? ঢাকায় কি মেয়ের অভাব পড়েছিল নাকি? এত সব কিছু জানি না, আগে খেয়ে নে। আম্মুর অনেক জোড়াজড়িতে ঈশা খেতে বাধ্য হলো। খেয়েই ঈশা ঘুম। এইদিকে রিয়ানের মা এবং ঈশার মা বসে গল্প করছে। তোর ছেলের বিয়ের পর আমার মেয়েরও ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দিব। ঠিক তখনই রিয়ান সে পাশ দিয়ে যাচ্ছিল এবং ঈশার আম্মুর কথাটা শুনে ফেলে। মুচকি হেসে রিয়ান মনে মনে ভাবে, শাশুড়ি মা, বিয়েটা তো আপনার মেয়ের সাথে হবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি শাশুড়ি মা কি কি হয়। দিস, তবে ঈশা কোথায়? ওকে তো দেখছি না। আর বলিস না, ঈশা বিয়ের কথা শুনেই ঘুমিয়ে আছে। মানে কি? কিসব বলছিস উল্টাপাল্টা? বলছে কি সাধে ঈশা নাকি বিয়েতে যাবে না। ওমা, কেন? দূরের রাস্তা তাই। ও গড, ঈশা যদি না যায় আমার মিশন সাকসেসফুল হবে কি করে? না না, ওকে রাজি করাতেই হবে, যে করি হোক। তবে কিভাবে? সে কি বলছিস? না গেলে এখানে একা কি করে থাকবে? সেটাই তো। কি হয়েছে মা, তোমরা কি নিয়ে কথা বলছো? তেমন কিছু না। ঈশা নাকি যাবে না। কি বলছো, কেন যাবে না? ঈশা নাকি ভোরে ঘুম থেকে উঠতে পারবে না, আর এমনিতেও ওর জার্নি তেমন ভালো লাগে না। যদি না যায় একা থাকবে কি করে? সেইটাই তো টেনশন। থাক আন্টি, টেনশন করার দরকার নেই। সকালে উঠলে দেখবেন ঠিকই রেডি হয়ে বসে আছে। চল। ওনারা যেতেই রিয়ান রহস্যময়ী হাসি দিল। মাঝরাতে ঈশা ঘুমোচ্ছিল। হঠাৎ অনুভব করলো তার উপরে ভারী কিছু রয়েছে। চোখ খুলতেই দেখে রিয়ান তার উপরে এবং তার গলায় চুমু খাচ্ছে। ঈশা চিৎকার দিতে যেতেই রিয়ান তার মুখ চেপে ধরে। এত চিল্লাও কেন? চিল্লানোর উপর কি ডিগ্রি অর্জন করেছো নাকি? চিল্লাতে দিলি কই? আগেই তো মুখ ধরে রেখেছিস, লুচু ছেলে কোথাকার। তাই তো, তুমি তো চিল্লাওনি। ঈশা অবাক হয়ে রিয়ানের দিকে তাকালো আর ভাবতে লাগলো কি করে তার মনের কথা বুঝতে পারলো। মনের মিল আছে যে, তাই। ঈশা এবারও অবাক হলো, সাথে বিরক্ত। উফ, এর জ্বালায় মনে মনে কথা বলতে পারি না শান্তি মতো। আমি শান্তিতে থাকলে তুমিও থাকবে, বুঝলে জান? ঈশা তার মুখ থেকে রিয়ানের হাত সরিয়ে বলল, আপনি এখানে কি করছেন, তাও এত রাতে? তোমাকে ছাড়া থাকতে পারছিলাম না জান। ন্যাকামো দেখে আর বাঁচি না। ন্যাকামি করছি না, ওকে? লজ্জা করে না? কাল আপনার বিয়ে আর এখন অন্য মেয়ের রুমে এসে অসভ্যতামি করছেন। ওহ কামন, কতবার বলবো? আর কি বললে আমি অসভ্যতামি করি? তা নয় তো কি, অসভ্য ছেলে। জাস্ট শাট আপ স্টুপিড। রিয়ানের ধমকে ঈশা ভয়ে চুপসে গেল। রিয়ান নিজের রাগ কন্ট্রোল করে বলল, বাই দ্য ওয়ে, কাল যাবে না কেন? আপনাকে বলতে বাধ্য নই। ও আচ্ছা, বাধ্য নাও তাই না? একদমই না। লাস্টবারের মতো জিজ্ঞেস করছি কেন যাবে না। বলবো না মানে বলবো না। ওকে। বলেই রিয়ান ঈশার গলায় জোরে কামড় বসিয়ে দিল। এতে ঈশা আম্মু গো বলে চিল্লিয়ে উঠল। কি? এবার বলবা না আরেকটা কামড় দিব? আসলে আমার শরীরটা একদমই ভালো না, তাই যাব না। প্লিজ ঘুমাতে দিন। গুড নাইট। নাটক না করে বলো। এত রাতে, তাও আপনার সাথে নাটক করতে বয়ে গেছে আমার। আপনি তো নাটকের মিনিস্টার। হ্যাঁ হইছে, এত বকবক করো কেন বলো তো? আপনি যাবেন? অসহ্য।
আগে বলো যাবা, নাইলে ছাড়বো না। আমি যাব এত দূরে, সো বলে কোনো লাভ নেই। ওকে, তুমি না গেলে চলো রোম্যান্স করি। রিয়ানের কথা শুনে ঈশা চোখ বড় বড় করে তাকালো। কি বলছে এই ছেলে? যার কাল বিয়ে, আজ সেই মাঝরাতে কিনা। ভাবলেই ঈশার গা জ্বলে যাচ্ছে। তবে এটা ভাবলে আরো বেশি অবাক হয় যে এমন ছেলেও দুনিয়াতে আছে যে বিয়ের আগের দিন অন্য কারোর সাথে এমন করে। কি হলো, চোখগুলো এমন রসগোল্লা করে রেখেছো কেন? লজ্জা কি নেই নাকি আপনার? না গো, এখন চলো। কি বলার আগেই ঈশা রিয়ানের মুখ চেপে ধরল। হয়েছে, অনেক বলেছেন, এখন আমার উপর থেকে উঠুন। উফ কি ভারী আল্লাহ, মনে হচ্ছে কেউ এক ডজন তুলার বস্তা ফেলে দিছে আমার উপর। রিয়ান রেগে ঈশার হাত দুটো তার হাত দুটো দিয়ে বিছানায় চেপে ধরে বলল, কি বললে? আমি তুলোর বস্তা, তাও 1 ডজন, মানে 12টা? আপনি কি ম্যাথ বোঝেন না নাকি? বোঝাচ্ছি মজা। বলেই রিয়ান এবার ঈশাকে কিস করে বসলো। এবার ঈশা চোখ দুটো আরো বড় বড় করে ফেললো। ঈশা শুধু করছে আর রিয়ানের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে, তবে হাত দুটো বাধা থাকায় কিছুতেই পারছে না। এদিকে রিয়ানেরও ছাড়ার কোনো নামগন্ধ নেই। পাক্কা 10 মিনিট পর ছাড়লো। দুজনেই হাঁপাতে লাগলো। ঈশার তো দম বন্ধ হয়ে আসছিল। কি, কাল যাবে না তো আবার? না, আমি যাব না। সত্যি তো? 401 সত্যি। সকালে যদি মত বদলাও? একদমই না। মনে থাকে যেন। বলেই রিয়ান ঈশার উপর থেকে উঠে গেল এবং নিজের রুমে চলে গেল। রিয়ান চলে যাওয়াতে ঈশা হাঁপ ছেড়ে বাঁচলো এবং শুয়ে শুয়ে ভাবতে লাগলো কি করে রিয়ানকে শিক্ষা দেওয়া যায়। ভাবতে ভাবতে ঈশা ঘুমিয়ে পড়ল। আর এইদিকে রিয়ান ডেভিল হেসে বলতে লাগলো, জান, শুধু আজ রাতের অপেক্ষা, কাল তুমি শুধু আমার। ভোর 4:10। আজানের সুরে ঈশার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠতেই আবার ঘুমাতে নিল। তখনই ঈশার মনে পড়ল রিয়ানের বলা কথাগুলো। মনে পড়তেই লাফ দিয়ে উঠে বসলো ঈশা। উফ, খচ্চরটা জ্বালায় শান্তি মতো ঘুমাতেও পারছি না। কেন যে আসতে গেলাম এ বাড়িতে, এখন যেতে হবে সেই 7 খিরায়। ফুর, ও আল্লাহ, আমায় উঠায় নাও। আর ভালো লাগে না এইসব প্যারা। এশিয়ান তুকু বিয়ান বেটায় তৈরি হয়েই মাঠে নেমেছে। তবে আমিও কম না, একেবারে দেখিয়ে দেবো আমি কি করতে পারি। ভাবতে ভাবতেই ঈশা ওয়াশরুমে ঢুকলো। ওয়াশরুম থেকে বেরিয়ে একটা সিল্কের থ্রি-পিস পরে নিল। কিছুক্ষণ পরই ঈশার মা রুমে ঢুকলো এবং ঈশাকে রেডি হতে দেখে অবাক হয়ে গেল। রিয়ান যা বলেছে তাই হলো, সকালে সবার আগে রেডি হয়ে বসে আছে। বাহ, যাক, সব ভালো যার শেষ ভালো তার। কি আম্মু, ওভাবে হাবলার মতো তাকিয়ে আছো কেন? না, তেমন কিছু না। তুই না কাল বললি যাবি না, এখন যাচ্ছিস সে? মানে আম্মু, হয়েছে কি, আমি একা একা কি করবো, তাই ভাবলাম তোমাদের সাথেই যাই। বুঝেছি। এখন তাড়াতাড়ি চল, খেয়ে নিবি, নইলে লেট হয়ে যাবে। ওকে চলো। বলেই ঈশা তার মায়ের সাথে যেয়ে খেয়ে নিল। তারপর গাড়ির কাছে যেয়ে দাঁড়ালো এবং রিয়ানের জন্য সবাই অপেক্ষা করতে লাগলো। উফ, দেখছো, যার বিয়ে তারই খবর নেই। না আন্টি, নিয়ে এসেছি তোমার এই বিদেশি ছেলেকে। বিদেশি ছেলে বলাতে রিয়ান রেগে রিয়াদের পেটে জোরে কনুই দিয়ে আঘাত করলো। রিয়াদ আউচ বলে চিল্লিয়ে উঠল। সবাই ওদের কাণ্ডে হেসে দিল। রিয়ানের বেস্ট ফ্রেন্ড। তারপর সবাই মিলে গাড়িতে উঠে গেল। ঈশা তার বাবা মায়ের সাথে উঠতে নিলে রিয়ানের মা বলে, ঈশা, তুমি গিয়ে রিয়ানের সাথে বসো। কি, আমি কেন যাব আন্টি ওনার সাথে? তা কে যাবে বলো তো? রিয়ান একা একা যাবে নাকি? বাট আন্টি, আমি কি করে যাব? তুমি ওর বোন, যেতেই পারো, সমস্যা কি? আরে যা না, কি হবে? আচ্ছা মা, যাচ্ছি। বলেই ধীরে ধীরে রিয়ানের গাড়ির সামনে যেয়ে দাঁড়ালো। রিয়ানরা 4টা গাড়ি নিয়েছে। প্রথম গাড়িতে রিয়ানের বডিগার্ডস, দ্বিতীয় গাড়িতে রিয়াদ আর ঈশা, তৃতীয় তাতে রিয়ান এবং ঈশার মা বাবা এবং লাস্ট বড় বাস যেটার সকল আত্মীয় স্বজন। ঈশা ভয়ে ভয়ে গাড়ির দরজা খুলে রিয়ানের পাশে যেয়ে বসলো। ঈশা বসতেই গাড়ি চলা শুরু করলো। ঈশার রিয়ানের দিকে চোখ যেতেই দেখে রিয়ান তার দিকে শয়তানি হাসি দিয়ে তাকিয়ে আছে। সামনের সিটে রিয়ান বসে আরামসে কানে ইয়ারফোন দিয়ে সংস শুনছে। কি জান, আমাকে ছাড়া থাকতে পারো না? বাজে কথা বলা বন্ধ করুন। বাজে কথা কোথায় বললাম? তুমি তো আমার কাছে আসলে। বাধ্য হয়ে এসেছি, নইলে জীবনেও আসতাম না, বুঝলেন ভাইয়া? ঈশা রিয়ানকে ভাইয়া ডাকাতে রিয়ান রেগে লাল হয়ে গেছে। হোয়াট? হু ইজ ভাইয়া? কেন, আপনি তো সেই ভাইয়া। রিয়াদ ভাইয়াকে তো বলিনি। রিয়াদকে ভাইয়া বললে বলো, বাট আমাকে বলবে না। মাইন্ড ইট, স্টুপিড। আন্টি তো বললো আপনি আমার ভাই আর আমি আপনার বোন। উফ, ওরা বললো ভাইয়া বলবে না, নইলে কি ভাইয়া? এবার রিয়ান কন্ট্রোল হারিয়ে ফেলে।
রিয়ান এক টান দিয়ে ঈশাকে নিজের সাথে মিলিয়ে নিল। ঈশা চোখ দুটো বড় বড় করে ফেলল। ঈশার এবার অনেকটাই ভয় পেয়ে গেছে। রিয়ানের সাথে মজা নিতে যেয়ে যে অতিরিক্ত রাগিয়ে ফেলেছে সেটা ঈশা হাড়ে হাড়ে টের পাচ্ছে, কারণ রিয়ানেও চোখ মুখ লাল হয়ে আছে। একটা শুকনো ঢোক গিলে কাপা কাপা গলায় ঈশা বলতে লাগলো, কি করছেন? কি ভাইয়া বলে শাস্তি দিচ্ছি। কি শাস্তি? ঈশার ভীতু ফেস দেখে রিয়ানের রাগ মুহূর্তেই উধাও হয়ে গেল। তবুও রাগী ফেস নিয়ে বলল, সেটা না হয় করেই দেখাচ্ছি। বলেই যেই ঈশার ঠোঁটের দিকে এগোতে নিল তখনই ঈশা নিজের হাত দিয়ে নিজের ঠোঁট চেপে ধরল। রিয়ান এবার তার হাসি থামাতে পারল না, জোরে জোরে হেসে দিল ঈশার কাণ্ডে। অনেক কষ্টে হাসি থামিয়ে বলল, কি আর ভাইয়া বলবে? ঈশা কিছু না বলে মাথা নাড়িয়ে না বলল। সত্যি তো? ঈশা মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। রিয়ান মুচকি হেসে ঈশাকে ছেড়ে দিল। ঈশাও যেন হাঁপ ছেড়ে বাঁচল। গাড়ি চলছে। প্রায় 6 থেকে 7 ঘন্টা পর ওরা সাতক্ষীরার একটা রিসোর্টে পৌঁছালো। ঈশা বেচারিকে তো রিয়ান সারা রাস্তায় জ্বালিয়ে মেরেছে। রিসোর্টে পৌঁছে সবাই 1 ঘন্টার মতো রেস্ট নিল। তারপর সবাই বিয়ে বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত হয়। বেচারি ঈশার আবার রিয়ানের জ্বালাতন সহ্য করতে হচ্ছে। কখনো হাত ধরছে, কখনো জড়িয়ে ধরছে, আবার কখনো কাঁধে হাত দিচ্ছে। ঈশাও কিছু বলতে পারছে না, কারণ রিয়াদ কানে ইয়ারফোন দিয়ে নেই। রিয়ান এবং রিয়াদ মিলে হাসাহাসি করছে। প্রায় 30 মিনিটের মধ্যে ওরা বিয়ে বাড়িতে পৌঁছে গেল। গাড়ি থেকে আগে রিয়ান নামে, তারপর ঈশা। ঈশাকে রিয়ানের গাড়ি থেকে নামতে দেখে মেয়ে পক্ষের স্বজনরা ভূত দেখার মতো চমকে উঠে। বিশেষ করে মাইশার রিয়ানের সাথে যার বিয়ে হবে সে বোন মিন। ঈশা ভ্রু কুচকে সবার দিকে তাকালো। ব্যাপার কি? এরা আমার দিকে এইভাবে তাকিয়ে আছে কেন? আমি কি এলিয়েন নাকি যে এইভাবে দেখছে? উফ, কাল থেকে যে কি সব হচ্ছে আমার সাথে। এই খাচ্চরটা সারা রাস্তা জ্বালালো, আর এখন এরা তোর অসহ্য। জিজু, আমাদের টাকা দেন। সরি। বলছি টাকা দেন, নইলে ঢুকতে দিব না, এবং আপুকেও আপনাই দিব না। টাকা দিয়ে আপনারা কি করবেন শুনি? সেটা আপনাদের কেন বলবো? এখন আপনারা দিবেন না ফিরে যাবেন সেটা আপনাদের ব্যাপার। ঈশা ওদের দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে, আর রিয়ান বিরক্ত হচ্ছে এদের কথায়। তারপর আর সহ্য করতে না পেরে ওদের টাকা দিয়ে ভেতরে ঢুকলো। মাইশার বান্ধবী, বোন, কাজিনরা ঈশার দিকে কেমন ভাবে যেন তাকিয়ে আছে। এতে ঈশার অস্বস্তি ফিল করছে। তাই সে সিদ্ধান্ত নিল মায়ের সাথে সাথে থাকবে। কিন্তু ভিড়ের মধ্যে হাজার খুঁজেও ঈশা তার মাকে খুঁজে পেল না। এইদিকে রিয়ান কানে ব্লুটুথ লাগিয়ে রেখেছে যেন কেউ বুঝতে না পারে। কি সব প্ল্যান মতো চলছে তো? হ্যাঁ দোস্ত, এই সাইডে সব ঠিক আছে। আর জাহিদ? ইয়েস বস, এখানে সব ঠিক আছে। প্রুফস? বস সেটা আমার কাছে আছে, বাট একটা বাকি আছে। ওকে, তাড়াতাড়ি ফাস্ট। ওকে বস। এখন একজন মাইশার উপর আর একজন ঈশার উপর। ওকে বস। বলেই জাহিদ গিয়ে তার কাজ শুরু করলো। আর রিয়াদ? আমাকে আর বলতে হবে না, পুলিশ ইন্সপেক্টর কি না বুঝেই হয়েছে নাকি? জানি তুই পারবি। ইয়াপ। ওরা কত দূর আছে? বেশি সময় লাগবে না, 30 মিনিটের মাঝেই চলে আসবো। আচ্ছা, কেউ আসছে, পরে কথা বলছি। ওকে। রিয়ান স্টেজে বসে এতক্ষণ এত কথা বলেছে, অথচ কেউ একেবারের জন্য বুঝতে পারেনি। ঈশা মাইশার রুমের পাশে দিয়ে যাচ্ছিল, হঠাৎ মাইশার বোনের কথা শুনতে পেল। আপু, তুই কিভাবে ওই রিশান শাহকে সাহায্য করবি? বিয়েটা হতে দে শুধু, তারপর দেখ ওদের কি হাল করি। সকলকে শেষ করে দিব, যেভাবে আমাদের ভাই মারুফকে মেরেছে। ওই রিয়ান শাহের জন্যই আমাদের ভাই ফাঁসির দড়িতে ঝুলেছে। তবে জানিস, ওদের সাথে একটা মেয়ে এসেছে, ওকে আমার একদম সহ্য হচ্ছে না। যদি বিয়েটা ভেঙে দেয়? ওইটা যদি পথের কাটা হয়ে দাঁড়ায়, তাহলে একে বাঁচিয়ে রাখবো না। আগে নিজের স্বার্থ অর্জন করলেই হয়। আর দেখেছিস ওই রিয়ান কত বোকা, নাচতে নাচতে বিয়ে করতে চলে এসেছে। হ্যাঁ রে আপু, ঠিকই বলেছিস। বলেই দুইজন জোরে জোরে হাসতে লাগলো, আর ঈশাও সবটা ভিডিও করে ফেললো। মাইশার ফেস দেখেই ঈশা বুঝে নিয়েছে কিছু না কিছু গড়বড়। এই মেয়ে করবেই। ঈশা তার বাবার থেকেই শিখেছে। তার বাবা সবসময় এইসব বিষয় নিয়ে বুঝিয়েছে কিভাবে কখন কে কি রকম করতে পারে, এবং বলেছে যদি কখনো অপরাধ দেখে তাহলে ছোট্ট ছোট্ট প্রুফ নিজের সাথে রাখতে বলেছে। অনেক প্রয়োজনের মুহূর্তেও কাজে লাগতে পারে, আবার কারো জীবন বাঁচাতেও। ঈশা মনে মনে ভাবছে, ছি, ওর মন মানসিকতা এত খারাপ হতে পারে? এরা বিয়েটা করছে শুধুমাত্র নিজের স্বার্থ অর্জনের জন্য। স্বার্থের জন্য এখন মানুষ কত কি না করতে পারে।
হে আল্লাহ, কবে এদের বুঝ দিবা তুমি? আচ্ছা আপু, আমাকে ওই রিহান শাহর সম্পত্তির ভাগ দিবে না? তা তো দিবই, অনলি 25%। কি এত কম? যতটুকু দিছি ততটুকুতে খুশি থাক, এখন এখান থেকে যা। মিম গাল ফুলিয়ে কিছু না বলেই চলে গেল। মিম বের হওয়ার আগেই ঈশা আড়ালে লুকিয়ে পড়ল। মিম যেতেই যখন ঈশা আড়াল থেকে বের হতে নিবে তখনই একটা ছেলে মাইশার দিকে আসছে, তাই আবার লুকিয়ে পড়ল ঈশা। ছেলেটা রুমে ঢুকতেই ঈশা আড়াল থেকে বেরিয়ে পড়ল। ছেলেটা রুমে ঢুকতেই ঈশা আড়াল থেকে বেরিয়ে দেখতে লাগলো কি হচ্ছে। ও জান, ফাইনালি তুমি এসেছো। বলেই ছেলেটিকে জড়িয়ে ধরলো। এসেছে। তুমি কি সত্যি বিয়ে করেছো? হ্যাঁ বেবি, করতে তো হবেই, নইলে ওই রিয়ানকে শিক্ষা দিব কি করে। আমি তোমায় ওর সাথে সহ্য করতে পারবো না। ওকে বেবি, তাহলে চলো দুজন মিলে একটু টাইম স্পেন্ড করি। বলেই দরজা দুম করে বন্ধ করে দিল। ঈশার এসবে গা জ্বলে যাচ্ছে, তাই সে সেখান থেকে অন্য সাইডে চলে গেল। আর ভাবতে লাগলো এই মেয়ে অধিক নিচু মাইন্ডের কাউকে মেরে ফেললেও এর হাত কাঁপবে না। এগুলো ভাবতে ভাবতেই ঈশা স্টেজের কাছে চলে গেল। হঠাৎ ঈশার চোখ গেল রিয়ানের দিকে। ঈশা সিদ্ধান্ত নিল ভিডিওটা রিয়ানকে দিবে। ভেবেই আস্তে আস্তে রিয়ানের পাশে যায় এবং ফোনটা নিয়ে অন্যদিকে চলে গেল। রিয়ান অবাক হয়ে যায় ফোন কেন দিল। এটা ভাবতে ভাবতেই ফোনের স্ক্রিন টাচ করতে ভিডিওটা পেল এবং দেখতে লাগলো। ভিডিও দেখা শেষে রিয়ান মুচকি হেসে ভাবতে লাগলো, বাহ, আমার জানটা তো হেব্বি বুদ্ধিমান, আমার কত কাজ সহজ করে দিল। ওর মাইশা, তোমার তো আজ শেষ দিন। ভেবেই আরিফকে বলল, কাজ কমপ্লিট? ইয়েস বস, পুরোপুরি। গুড। বলেই রিয়ান ফোন রাখলো। এইদিকে সবাই বলছে কনেকে আনতে, কিন্তু কনের কোনো খবর নেই। তারপর সবাই মিলে মাইশার রুমের দিকে গেল। সবাই দরজা খুলতে বলল, বাট মাইশার কোনো খবর নাই। কিছুক্ষণ পর সবাই ঠিক করলো দরজা ভাঙবে। দরজা ভাঙার পর সবাই ভেতরে ঢুকে এমন কিছু দেখে যা উপস্থিত কেউই সেটা আশা করেনি। রিয়ানের তো কোনো রিয়াকশনই নেই। মাইশার মা তো মাইশার অবস্থা দেখে কেঁদে দেয়, কারণ রুমে মাইশা একটা ছেলের সাথে বেঘরে ঘুমোচ্ছে। মাইশার বাবা এগুলো সহ্য করতে না পেরে মাইশার কাছে যে এক টান দিয়ে বসালো এবং গায়ের সমস্ত শক্তি দিয়ে ঠাটিয়ে চড় মারলো। মাইশা এখনো ভালোভাবে চোখও খুলতে পারছে না, দুলছে। ছি, ভাবতেও ঘৃণা লাগছে। তুই আমার মেয়ে, তোকে আমরা এই শিক্ষা দিয়েছি? আজ তোর বিয়ে আর তুই কিনা এভাবে অন্য একটা ছেলের সাথে। ছি, আমার সবসময় ধুলো মেশে দিলে তুই। তোকে জন্ম দেওয়াই আমার ভুল হয়েছে। এই রকম চরিত্রহীন মেয়েকে আমি কখনোই বিয়ে করব না। এই মেয়ে শুধু আজ না, আরো অনেকবার এইসব করেছে। তুমি কি করে জানো বাবা? দেখাচ্ছি আঙ্কেল। রিয়াদ, ওদের নিয়ে আয়। বলতেই রিয়াদ কয়েকটা ছেলেকে নিয়ে আসলো। এই দেখেন আঙ্কেল, এই ছেলেগুলোকেও আপনার মেয়ে বলির পাঠা বানিয়েছে। সত্যি বড় ভুল করে ফেলেছি এই মেয়েকে লাই দিয়ে। আরও আছে। বলেই মাইশা আর মিমের কথোপকথনের ভিডিওটা দেখালো। ভিডিও দেখে তো সবাই আরো অবাক। রিয়ানের বাবা অবাক হয়ে বলল, মারুফ আপনার ছেলে? হ্যাঁ, তবে আমি জানতাম আমার ছেলে নিখোঁজ, বাট সে কি করলো যার জন্য ওকে ফাঁসিতে ঝুলিয়েছে? মানে কি? আপনার ছেলে ড্রাগ বিক্রি করতো, তারপর যখন তার ম্যানেজার তার কুকর্মের কথা জানতে পারে তখন মারুফ তাকে খুন করে, তাই সেই শাস্তি স্বরূপ তাকে ফাঁসির রায় দিয়েছিল। কি বলছেন আপনি এগুলো? যা বলেছে ঠিকই বলেছে। আর আপনার এই গুণধর মেয়ে ভেবেছিল আমি ইচ্ছে করে ফাঁসিয়েছি। হায় আল্লাহ, এ কি হচ্ছে আমার সাথে? আন্টি, চিন্তা করবেন না আপনি। আর বাবা, আমি একটা কথা বলতে চাই। বলো, কি বলবে? আমি ঈশাকে বিয়ে করতে চাই, ওকে আমি ভালোবাসি বাবা। অবশ্যই, ঈশাকে আমাদের পুত্রবধূ করব, আমাদের আগেই বোঝা উচিত ছিল। ক্ষমা করবেন আমায়, তখন মাইশা এমনভাবে বলেছিল যে ওকে না করতে পারেনি এবং আপনাদের কাছে প্রস্তাব পাঠাই। তবে আগে আমার মেয়ের চলাচল এবং কাজকর্মের খোঁজ নেওয়া উচিত ছিল। আঙ্কেল, আপনার কোনো দোষ নেই এখানে। হ্যাঁ, ঠিক বলেছে রিয়ান। তা ইলিয়াস, তোর মেয়েকে কি? অবশ্যই, আমি আরো খুশি হব। ভাবি আর মিলি, তোমাদের অমত নেই তো? না, কিসের অমত থাকবে? আমরা হব বিয়ান, আমরা দুইজন রাজি। ওরা যখন কথা বলছিল তখনই হঠাৎ মিম ঈশাকে টান দিয়ে পেছন থেকে ঈশার গলায় ছুরি ধরলো। আমার আপুকে বিয়ে না করলে আমি এই মেয়েকে মেরে ফেলবো। কি হচ্ছেটা কি মিম? ছাড়ো ঈশাকে। না, আগে রিহান শাহ বলুক আপুকে বিয়ে করবে। জাস্ট শাট আপ। আমি এই ক্যারেক্টারলেস মেয়েকে কখনোই বিয়ে করব না। ওকে আপু, কে না করলে আমায় বিয়ে করেন। রিয়ান চোখ দিয়ে রিয়াদকে ইশারা করতেই রিয়াদ আস্তে আস্তে মিমের পেছনে যায় এবং হাত থেকে ছুরিটা কেড়ে নিল এবং বলল, হ্যাঁ তা তো অবশ্যই। জেলে গিয়ে মশার সাথে বিয়ে খেলো কেমন? এই, এদের নিয়ে যা।
বলেই বডিগার্ডদের সাহায্যে মিম, মাইশা এবং ছেলেটিকে নিয়ে যাওয়া হলো। এইদিকে বিয়ে পড়ানো শুরু হয়ে গেল। ঈশা তো অস্বস্তিতে ভুগছে, কি থেকে কি হয়ে গেল ভাবছে। হয়ে এসেছিল অতিথি হিসেবে, এখন হয়ে যাচ্ছে বউ। বিয়ে পড়ানো শেষে কাজী কবুল বলতে বললে অনেকটাই ঘাবড়ে যায় ঈশা। তারপর সবাই অনেক জোরাজোরি করাতে 3 বার কবুল বলে দেয়। রিয়ানকে বলতে বললে গপা গপ করে বলে দেয়, এতে সবাই জোরে জোরে হেসে দিল। আরে দোস্ত, আস্তে আস্তে, কাজী কোথাও পালিয়ে যাচ্ছে না বলেই আবার হেসে দিল সবাই। রিয়ান তার বোকামির জন্য মাথা চুলকোচ্ছে। তারপর রিয়ান মুচকি হেসে ঈশার কানে ফিসফিসিয়ে বলে, কি বলেছিলাম না বিয়েটা তো হবেই, তবে সেটা তোমার সাথে। ঈশা কিছু বলল না, শুধু চোখ রাঙিয়ে অন্যদিকে ফিরে গেল। ভাই, এখন এত ফিসফিস করিস না, বাসরে করিস, তখন অনেক সময় পাবি। তোরে তো পরে দেখে নিব। ঈশা রিয়াদের কথায় লজ্জা ফিল করলো, আর রিয়ান ঈশার লজ্জা মাখা মুখ তো দেখছে। আচ্ছা, আমাদের এখন যাওয়া উচিত। হ্যাঁ, ঠিক বলেছিস। তো চলো যাই, বেশি দেরি করা ঠিক হবে না। চল। বলেই সবাই একসাথে বেরিয়ে গাড়ির কাছে চলে আসলো। রাত বাজে প্রায় 9টা থেকে 10টা। গাড়িতে সবাই এক এক করে উঠে বসলো। ঈশা আর রিয়ান এবারও একসাথে। কি অদ্ভুত তাই না? তখন রিয়ানের মা বলেছিল বোন হিসেবে বসতে, আর এখন বসছে বউ হিসেবে। কি জান, এখন কি আর অসভ্যতামি বলতে পারবা? অসভ্যতামি করলে তো বলবোই। ওহ কাম অন, আমরা এখন হাজব্যান্ড ওয়াইফ। আমি এই বিয়ে মানি না। মানো কি মানো না সেটা আমার দেখার দরকার নাই। মানে? বাসায় গিয়ে বোঝাবো। ঈশা আরেক দফা শক খেলো। তারপর আর কিছু না বলে বাইরের দিকে তাকিয়ে রইল এবং ভাবতে লাগলো কিভাবে কি হয়ে গেল। পারবে তো রিয়ানের সাথে নিজেকে মানিয়ে নিতে? এসবই ভাবতে লাগলো ঈশা। ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে গেল জানা নেই ঈশার। ঈশাকে ঘুমোতে দেখে রিয়ান তার ঘুমপড়িকে বুকে টেনে নিল। ঈশা ও রিয়ানের বুকে আরামসে ঘুমোচ্ছে, আর রিয়ান এক দৃষ্টিতে তার ঘুমপড়িকে দেখতে ব্যস্ত। ঈশার সামনের চুল মুখে পড়লে সেটা রিয়ান পরম যত্নে সরিয়ে দিচ্ছে। এক সময় রিয়ানও ঘুমিয়ে পড়ে ক্লান্ত থাকায়। এবার বলি মাইশার সাথে কি হয়েছিল। তাহলে শুনুন, প্রথম থেকেই শুরু করি। যেদিন রিয়ানের বিয়ে ঠিক হয়েছিল সেদিন রিয়ানের মা মাইশার ছবি দেখালো রিয়ানকে। সেদিন ছবিটা দেখেই রিয়ানের মনে খটকা লাগে, কারণ মাইশার চেহারা মারুফের সাথে অল্প অল্প মিলে। তাই সেদিনই রিয়ানের গুপ্তা বাহিনী খোঁজ শুরু করে। মাইশার টাকা যেদিকে দেখতো সেদিকেই ছুটত। অনেকগুলো রিলেশনেও করেছে, ছেলেদের টাকা হাতিয়ে ছুঁড়ে ফেলে দিত। এগুলো সবই খোঁজ পেয়েছে রিয়ান, এবং এটাও জানতে পেরেছিল মাইশা মারুফের বোন। বাট সঠিক প্রমাণ ছিল না এই বিষয়ে, তাই এটা নিয়ে আপসেট ছিল রিয়ান। এটা জানার পর ভেবেছিল মাইশার মুখোশটা বিয়ের দিন সবার সামনে খুলে দিবে। তবে রিয়ানের আপসেট দূর করতে পেরেছে শুধুমাত্র ঈশা। ঈশার জন্যই সঠিক প্রমাণটা পেয়েছে। আর হ্যাঁ, আরেকটা জরুরি কথা, মাইশার রুমের জুস এই রিয়ানের বডিগার্ডের একজন নেশার ওষুধ মিশিয়ে দিয়েছিল, যেটা খেয়ে মাইশা আর ছেলেটা বেঘরে ঘুমোচ্ছিল। রহস্য এবারের মতো শেষ। ভোর 5টায় রিয়ানরা ঢাকা এসে পৌঁছায়। ঈশার ঘুমে এতটাই বিভোর যে ওর কোনো খবরই নাই। তাই রিয়ান আর ঈশাকে না জাগিয়ে কোলে করে নিজের রুমে নিয়ে গেল। রিয়ানের কাণ্ডে রিয়ানের মা রিয়ানের বাবাকে বলল, দেখেছো তোমার ছেলে ঈশার জন্য কতটা পাগল? ঠিক বলছো। আগে আমাদের রিয়ানের মতামতটা জানা উচিত ছিল। তবুও তো আমার ছেলেটা এখন বেশ খুশি আছে। হ্যাঁ, তা তো অবশ্যই। এখন রুমে চলো যাই। চলো। বলেই রিয়ানের মা বাবা রুমে চলে গেল। ঈশার মা বাবা আগেই রুমে চলে গেছে। লজ্জায় চোখ সরিয়ে মাথা নিচু করে ফেললো ঈশা। রিয়ান ঈশার লজ্জা দেখে মুচকি হেসে বলল, হয়েছে, এত লজ্জা পেতে হবে না, আমি তো তোমারই বর, যত ইচ্ছা দেখো। ঈশা চোখ বড় বড় করে তাকালো রিয়ানের দিকে। এভাবে তাকিও না, ভয় লাগে। আইসে ন্যাকামির মাস্টার। একদম বাজে কথা বলবে না। আপনিও ন্যাকামি কম করেন। বলেই ঈশা রিয়ানের পাশ কেটে ওয়াশরুমে যেতে নেয়। তখনই রিয়ান ঈশার হাত ধরে থামিয়ে দিল। আমি ন্যাকামি করি? আপনিও ন্যাকামি কম করেন, ছাড়েন আমায়। বরকে চোখ গরম দেখালে আল্লাহ পাপ দিবে। আল্লাহ পাপ দিবে না। দিবে। দিবে না। দিবে দিবে দিবে। আপনার মুখে কালি লেগে আছে। রিয়ান ঈশার হাত ছেড়ে মুখে হাত দিয়ে বলল, কই? জানি না। বলেই ঈশা এক দৌড়ে ওয়াশরুমে চলে গেল। আর রিয়ান হ্যাবলার মতো ঈশার দিকে তাকিয়ে আছে। তারপর ধ্যান ভাঙলে জোরে জোরে হাসতে লাগলো। ওরে চালাক, আমার সাথে চালাকি। এবার ওয়াশরুম থেকে একবার বের হও, তোমার খবর আছে। বলেই রিয়ান বিছানায় গিয়ে বসলো। প্রায় অনেকক্ষণ হয়ে গেল, তবুও ঈশার খবর নেই। তাই রিয়ান আজ শোয়া হয়ে চোখ বুঝে রয়েছে। তখনই ঈশা আস্তে করে ওয়াশরুমের দরজা খুলে উকি দিয়ে দেখতে লাগলো।
বিছানার দিকে চোখ যেতেই দেখলো রিয়ান চোখ বন্ধ করে আছে। ঈশা ভাবলো এটাই সুযোগ, তাই বের হয়ে পা টিপে টিপে ঈশার ড্রেসিং টেবিলের কাছে গেল। আয়নায় দেখলো রিয়ান এখনো চোখ বুজে রয়েছে, তাই ঈশাও নিশ্চিন্তে তোয়ালে দিয়ে নিজের চুল মুছতে লাগলো। হঠাৎ কেউ ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরলো। ঈশা ভয় পেয়ে গেল। আয়নার তাকিয়ে দেখে রিয়ান তাকে জড়িয়ে ধরে তার চুলে নাক ডুবিয়েছে। রিয়ান নেশা ভরা কণ্ঠে বলতে লাগলো, তোমার চুলে সুগন্ধে পাগল হয়ে যাচ্ছি জান। কেন এত পাগল করো আমায় বলো তো? যেদিন প্রথম তোমায় দেখেছি সেদিন মনের মধ্যে এক অদ্ভুত ফিলিংস ধাওয়া করে, যা অন্য কোনো মেয়েকে দেখে হয়নি। জানি না তোমার মধ্যে এমন কি আছে যেটা তোমার প্রতি আমায় আকর্ষণীয় করে তুলেছে এবং প্রতিনিয়ত করেছে। কি এমন অদ্ভুত শক্তি আছে তোমার মধ্যে, বলতে পারো? ঈশা কিছু বলল না, শুধু শুনলো। ঈশাকে চুপ থাকতে দেখে রিয়ান বলল, কি হলো জান, কিছু কি বলার নেই তোমার? না ছাড়ুন। এখনো কি আমায় মানতে পারছো না? না। এই তো আমার লক্ষ্মী বউ। তোমার কথা শুনেই বোঝা যাচ্ছে তুমি কখনো ছেলেদের দিকে ফিরেও তাকাওনি, অ্যান্ড আমাকে পাত্তাই দিচ্ছ না, যাকে দেখে মেয়েরা ক্রাশ খায়। আমি অন্যদের মতো না। সেই জন্যই তো তোমায় এত বেশি ভালোবাসি জান। আচ্ছা আপনাকে একটা কথা বলি, মাইন্ড করেন না। একদমই না। কেন? ভালোবাসি যে তাই। উফ ছাড়েন তো, অসহ্য। ছাড়বো না আমার বউকে। আমি ধরেছি তোমার কি? কিছুই না, ছাড়ুন। নো। বলছিলাম কি রিয়ান তুই। বলেই রিয়ান হা হয়ে অন্যদিকে ফিরে গেল। রিয়ান রিয়াদকে দেখে ঈশাকে ছেড়ে দিল এবং অন্যদিকে চলে গেল। ঈশা তো লজ্জায় লাল হয়ে গেছে। রিয়াদ আবার বলল, তোমাদের রোমান্স শেষ হলে আমি কি আসতে পারি? হারামি, আমার রোমান্সের ব্যান্ড বাজিয়ে এখন ভালো সাদা হচ্ছে। আমি কি জানতাম নাকি তুই রোমান্স করছিস? জানলে কখনো কাবাব মে হাড্ডি হয়ে আসতাম না। অলরেডি বন্ধ হলি। সেটা আমিও বলেছি, আর তোরও এখানে দোষ আছে। কি? দরজা খুলে রোমান্স করছিস, আমি তো বলতেই পারি। ওকে মেরা ভাই, ক্ষমা চাইছি। নেক্সট ডে আর কখনো এরকম হবে না। গুড বয়। ঈশা আর এক মুহূর্ত না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে গেল। রিয়াদ ঈশার কাণ্ডে বেকুব বনে গেল। কি হলো? ভাবি এভাবে দৌড়ে চলে গেল কেন? আমি কি জানি। কই ভাবলাম জমিয়ে আড্ডা দেব। ঈশাকে ছাড়াই আড্ডা দিব, চল বেলকনিতে। ওকে। বলেই ওরা বেলকনিতে চলে যায়। একদিকে ঈশা দৌড়িয়ে ড্রয়িং রুমে চলে আসলো এবং সোফায় বসে হাঁপাতে লাগলো। রিয়ানের মা ঈশার দৌড়ানো দেখে উনিও ছুটে আসলো ঈশার কাছে এবং উত্তেজিত হয়ে বলতে লাগলো, কি হলো ঈশা, তুমি এখানে দৌড়ে আসলে কেন মা? আন্টি দেখেন না আপনার বলেই ঈশা তার মুখে হাত দিল আর ভাবতে লাগলো সে কি বলে ফেলছিল সে। আমার ছে মানে? মানে কি হলো বলো? না কিছু না, এমনি জগিং করছিলাম আন্টি, অনেক দিন ধরে করা হয়নি তাই আজ করছিলাম। ও আচ্ছা, এই ব্যাপার। আমিও ভয় পেয়ে গিয়েছিলাম। তার রিয়ান কোথায়? উনি রিয়াদ ভাইয়ের সাথে আড্ডা দিচ্ছে। আমরা তোমার সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি, তাই না? হঠাৎ এই কথা কেন বলছেন আন্টি? তোমাকে জোর করে বিয়ে দেওয়ানোর জন্য। আরে না আন্টি, অন্যায়ের কিছুই নেই এখানে। আছে। কি? এই যে বারবার আন্টি বলছো, এটা কি অন্যায় নয়? আসলে হয়েছে কি, বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো, তাই মিস্টেক হয়েছে। সরি আন্টি, আই মিন আম্মু। বুঝেছি, আমায় এখনো মা ভাবতে পারোনি, তাই তো? আরে না আম্মু, তুমি তো আমার আরেক মা। কি শাশুড়ি বউ মিলে কথা হচ্ছে? ও মা, শাশুড়ি না, আমার আরেক মা। বাবা, এক রাতেই পর হয়ে গেলাম। ও মা, তুমিও না। আচ্ছা যা, আর বলবো না। রিয়ানের মা তো মা মেয়ের কাণ্ড দেখে হাসছে। এইদিকে রিয়ান আর রিয়াদ মিলে বেলকনিতে গল্প করছে। আচ্ছা তুই ভিডিওটা পেলি কি করে? আমি পাইনি, ঈশা পেয়েছে। হোয়াট? ও না থাকলে কখনোই পসিবল হতো না, বুঝলি? বুঝলাম। এখন নিচে চল, প্রচুর খিদে পেয়েছে। ওকে চল। তারই দুই বন্ধু মিলে নিচে চলে আসলো। নিচে নামতেই দেখে ঈশা টেবিলে খাবার সাজিয়ে রাখছে। এটা দেখে রিয়ান খুব রেগে যায়। মা, ও মা। আরে কি এমন চেঁচাচ্ছিস? ঈশা কাজ করছে কেন? সার্ভেন্টের কি কম পড়ছে নাকি? ও, এর জন্য চিল্লাতে হয়? সবে মাত্র বিয়ে হলো, এখনই কাজ? আমি বলেছি ওকে করতে, ও নিজে জোর করে করেছে, এতে আমার কি দোষ? এই মেয়ে, তুমি কি একবারই কাজের লোক নাকি যে কাজ করার জন্য এমন পাগলামি করছো? রিয়ানের ধমকিতে ঈশা ভয় পেয়ে যায় এবং মাথা নিচু করে ফেলে। আরে ধমক দিচ্ছিস কেন? ওর এত কাজ করার শখ কেন সেটা আগে আমায় বোঝাও। আরে ইয়ার, এমন রাগারাগি করছিস কেন? ভাবি বউ হিসেবে এইটুকু করতেই পারে, স্বাভাবিক। এতে এরকম বিহেভ করার কোনো মানেই হয় না। তুই চুপ থাক। এবার থাম রে আমার বউ পাগলা ছেলে। রিয়ান আর কিচ্ছু বলল না।
রেগে চুপচাপ খাবারের জন্য বসে পড়ল। ঈশাও বসলো, তবে সামনাসামনি। কিছুক্ষণ পর রিয়ানের বাবা আসলে সবাই খাওয়া শুরু করে দেয়। ব্রেকফাস্টের আগেই ঈশার বাবা মা চলে যায়। এতে ঈশা অনেক কান্না করে চোখ মুখ লাল করে ফেলেছে। রিয়ান এতক্ষণ ভালো করে ঈশাকে দেখেনি, এখন দেখে ঈশার চোখ মুখ লাল হয়ে গিয়েছে। ঈশার অবস্থা দেখে রিয়ানের রাগ দূরে চলে গেল এবং ভাবতে লাগলো ঈশার কি হলো। তারপর খেয়াল করলো ঈশার বাবা মা নেই। আচ্ছা মা, আঙ্কেল আন্টি কোথায়? চলে গেছে। মানে কি, তুমি আটকাবে না? আটকিয়েছিলাম, তবে শুনেনি। বলল ইলিয়াস ভাইজানের থানা থেকে কল এসেছে এবং আর্জেন্ট যেতে বলেছে। তার আর থাকেনি। ও আচ্ছা। ঈশা তো কেঁদে মেদে অস্থির, অনেক কষ্টে সামলিয়েছি। ও এই ব্যাপার। আহারে, আমার জানটা কত কষ্ট পাচ্ছে। তবে জান, তোমাকে তো এত সহজে ছাড়ছি না। ঈশা রিয়ানের দিকে চোখ যেতেই দেখলো রিয়ান তার দিকে সেই স্টুপিড হাসিটা দিচ্ছে। এতে ঈশা বিষম খেলো। রিয়ানের মা তাড়াতাড়ি পানি এগিয়ে দিয়ে বলল, কি হলো মা, তুমি ঠিক আছো তো? ঈশা ঢক ঢক করে পুরোটা পানি খেয়ে ফেললো। তারপর আস্তে ধীরে রিয়ানের মাকে বলল, মা আমি একদম ঠিক আছি। কি হলো, ভাবি খাচ্ছে না কেন? আসলে ভাইয়া আমার খাওয়া শেষ, আমি এখন উঠি। বলেই ঈশা আর কিছু না খেয়ে উপরে চলে গেল। রিয়ান তো রেগে আগুন, কারণ ঈশা যে তার জন্যই খায়নি সেটা খুব ভালো করেই বুঝতে পেরেছে। আর ঈশাও তেমন কিছুই খায়নি। মা তুমি আলাদা প্লেটে খাবার দাও, আমি ঈশাকে খাইয়ে দিব। আচ্ছা খেয়ে দিচ্ছি। ওকে। বলেই সবাই খেয়ে নিল। তারপর রিয়ান ঈশার জন্য খাবার নিয়ে রুমে আসলো। রুমে এসে দেখে ঈশার জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। রিয়ান খাবারটা বেড বক্সে রেখে ঈশার কাছে যেয়ে ঈশার কাঁধে হাত রাখলো। ঈশা চমকিয়ে উঠলো এবং পেছনে তাকালো। ঈশা আর কিছু বলল না। কি ভাবছিলে? কই কিছু না তো। তো না খেয়ে চলে আসলে কেন? আপনার জ্বালায় খেতে পারলাম কই। ও আচ্ছা এই ব্যাপার, তাহলে এখন এসো খেয়ে নিবে। খাবো না। কেন? খিদে নেই। সেটা তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে। সো চলো, খাবে। বললাম না খাবো না। তুমি হয়তো ভালো করে জানো রাগলে আমি তোমার সাথে কি কি করতে পারি। সো যা বলছি চুপচাপ তাই করো, রাগিও না আমায়। ঈশা একটা শুকনো ঢোক গিলে বিছানায় গিয়ে বসলো এবং খেতে নিলে রিয়ান হাত ধরে আটকালো। আমি খাইয়ে দিব। কিন্তু আবার? ঈশা ভয়ে আর কিচ্ছু বলল না। রিয়ান হাত ধুয়ে এসে পরম যত্নে খাইয়ে দিতে লাগলো, যেন ঈশা ছোট্ট বাচ্চা। খাওয়া শেষে রিয়ান নিজের রুমাল দিয়ে ঈশার মুখ মুছে দিল। ঈশা মুগ্ধ নয়নে রিয়ানকে দেখছে। রিয়ান সার্ভেন্টকে ডেকে প্লেট নিয়ে যেতে বলল। ঈশাও বেরিয়ে গেল এবং রিয়ানের মায়ের সাথে গিয়ে গল্প করতে লাগলো। আর রিয়ান রুমে বসে ঈশার ফোন চেক করছে এবং ডেভিল স্মাইল দিচ্ছে। ঈশা একেবারে লাঞ্চ সেরে রুমে আসলো। রুমে এসে দেখে রিয়ান রুমে নেই, তাই ঈশা নিশ্চিন্তে শুয়ে শুয়ে ফোন টিপতে থাকলো। হঠাৎ একটা জিনিস দেখে ঈশা অনেকটাই রেগে গেল। তখনই রিয়ান রুমে ঢুকলো আর ঈশাও রিয়ানের দিকে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো। কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন? ঈশা রিয়ানের সামনে গিয়ে ফোন দেখিয়ে বলল, এগুলো কি? কোনগুলো? চোখে দেখেন না, অন্ধ নাকি আপনি? তোমার প্রেমে। উফ, এত না পেঁচিয়ে সোজাসুজি বলুন। ম্যারিড স্ট্যাটাস আমার সাথে কেন জান? আপনি আমার পারমিশন ছাড়া ফোন ধরেছেন কেন? বউয়ের ফোন ধরতে পারমিশন লাগে নাকি? হ্যাঁ লাগে। দিলেন কেন আপনি? তোমার বিয়ে হয়েছে, তাও আমার সাথে তো দিব না। বিয়ে হয়েছে বলে সবাইকে জানাতে হবে? অফকোর্স জান। কেন, কোনো সমস্যা বুঝি? আপনি ধুর, অসহ্য। বলেই ঈশা রুম থেকে বেরোতে নিল। রিয়ান আটকালো। কোথায় যাচ্ছ? মরতে কোনো সমস্যা? এক থাপ্পড়ে সব দাঁত ফেলে দিব, ফাজিল মেয়ে। এবার ঈশা ধমক খেয়ে কেঁদে দিল। রিয়ান ঈশার কান্না দেখে বেকুব বনে গেল। এই পাগলি, কাঁদছো কেন? আপনি খুব পচা, শুধু আমাকে বকা দেন। বলে আবার কাঁদতে লাগলো। রিয়ান ঈশাকে অনেকবার থামানোর চেষ্টা করছে, কিন্তু কিচ্ছুতেই থামছে না। তারপর রিয়ান আর উপায় না পেয়ে আলমারি থেকে অনেকগুলো চকলেটস বের করে ঈশার সামনে নিয়ে বলল, লক্ষ্মীটি এবার তো চুপ করো, দেখো তোমার জন্য এতগুলো চকলেট। ঈশা চকলেট দেখে কান্না থামিয়ে দিল এবং রিয়ানের হাত থেকে ছো মেরে চকলেটগুলো নিয়ে বিছানায় গিয়ে বসলো আর খেতে লাগলো। আর রিয়ান হ্যাবলার মতো তাকিয়ে তাকিয়ে দেখছে আর ভাবছে এত বড় মেয়ে কি করে এমন বাচ্চাদের মতো বিহেভ করছে। রিহানকে এভাবে তাকিয়ে থাকতে দেখে ঈশা বলতে লাগলো, কি হলো, এভাবে তাকিয়ে নজর দিচ্ছেন কেন? নজর দিচ্ছি মানে কি? মানে হলো আপনি আমার চকলেটের দিকে নজর দিচ্ছেন। আমার বুঝি পেট ব্যথা করবে না? ফালতু কথা কম বল, আমি বাচ্চা নই, বুঝলে? আপনি তো বাচ্চাই। না, কিছুদিন পর বাচ্চার বাবা হবো আর তুমি কিছুদিন পর বাচ্চার মা হবা, আর এখন বাচ্চামি করছো। ছি, এসব কি বলছেন? কেন, মা তো একদিন না একদিন হবাই, তাই না? উফ, চুপ করুন তো, শান্তি মতো খেতে দিন। ওকে ফাইন। তারপর ঈশা আবার খেতে শুরু করলো আর রিয়ান দেওয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে তার ঈশাকে দেখছে। ঈশা চকলেট খেয়ে গালে মুখে লাগিয়ে ফেলেছে। রিয়ান ঈশার খাওয়া দেখে ঈশার সামনে গিয়ে বসলো।
চকলেট খাবো। আগে বলতে পারলেন না? এখন তো খাওয়া শেষ। না, এখনো শেষ হয়নি। কোথায়? আমি তো সব শেষ। ঈশাকে আর বলতে দিল না, তার আগেই রিয়ান চেটে পুরোটা খেয়ে নিল ঈশার মুখে লাগা চকলেটগুলো। খাওয়া শেষ, চকলেট অনেক টেস্টি। ঈশা এখনো মূর্তি হয়ে আছে। রিয়ান ঈশার অবস্থা দেখে মুচকি হেসে বলল, চলো গেম খেলি। কি? কিল্ড গেম পিসিতে। ওয়াও, ওকে ডান। ওকে। বলেই রিয়ান টিভিতে ভিডিও গেম অন করলো। দুইজন মিলে জমিয়ে খেলছে। ঈশা তো বেশ এনজয় করছে। শেষে রিয়ান ইচ্ছা করে হেরে গেল এবং ঈশাকে জিতিয়ে দিল। ঈশা তো বেশ খুশি রিয়ানকে হারিয়ে। রিয়ান মুগ্ধ হয়ে ঈশার হাসি মাখা মুখটা দেখছে। সে তো চেয়েছিল ঈশাকে খুশি করতে। রিয়ান আর ঈশার হাসির আওয়াজ রিয়ানের মা বাবার কানেও গেল। শুনছো, ছেলে মেয়ে দুজন কত খুশি। শুনছি। আমার আর ওদের নিয়ে চিন্তা নেই। ঈশারাও মান নিতে পারছে খুব সহজেই। ছেলেটা মেয়েটাকে টাইম দিচ্ছে। ঠিক বলছো, দুজনের জন্যই। সন্ধ্যা পর্যন্ত দুইজন মিলে খেললো। ডিনারের পর ডিনার সেরে ঈশা রুমে এসে দেখলো রিয়ান ঘুমিয়ে আছে। এতে ঈশা স্বস্তির নিঃশ্বাস ফেললো এবং বিছানার একপাশে গিয়ে শুয়ে পড়লো লাইট অফ করে। যখনই চোখ বন্ধ করলো তখনই রিয়ান ঈশাকে জড়িয়ে ধরলো। আরে হচ্ছেটা কি? আপনার জন্য কি শান্তি মতো ঘুমাতেও পারবো না? তোমাকে জেগে থাকতে বলেছি নাকি আমি ঘুমাও? এভাবে জড়িয়ে ধরলে ঘুমাবো কি করে? এভাবেই এখন ঘুমাও। বলেই রিয়ান ঘুমিয়ে পড়ল। ঈশা বিরক্তি ফিল করলেও কিছুক্ষণের মধ্যেই ঘুমিয়ে পড়ল। সকালে ঈশা ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করলো রিয়ানের বুকে। রিয়ানের দিকে তাকিয়ে দেখলো রিয়ান এখনো ঘুমোচ্ছে। আজ ঈশা রিয়ানকে ভালোভাবে দেখছে। মানুষটাকে আগে ভালো করে খেয়াল করিনি। কি নিষ্পাপ, কিউট কিউট চেহারা, মনে হচ্ছে কোনো হিরো। ফেসের কাটিংটাই অন্যরকম, ছোট ছোট চোখ, কি কিউট ভেবে ঈশা ভালো করে পর্যবেক্ষণ করছে রিয়ানকে। ঈশা আলতো করে রিয়ানের গালে হাত রাখলো। ঘুমের সুযোগ নিয়ে আদর করা হচ্ছে বুঝি? আপনি জেগে আছেন? তোমার এই নরম হাতের ছোঁয়ায় ঘুম ভেঙে গেল জান। ঈশা খেয়াল করলো তার হাত এখনো রিয়ানের গালে। হাত সরাতে নিলে রিয়ান ধরে আবার নিজের গালে রাখলো। এই তুমি এত ছটফট করো কেন বলো তো? আমার অস্বস্তি লাগে, ছাড়ুন। ওকে ছেড়ে দিলাম, এখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে রেডি হয়ে নাও। কেন? আমার শ্বশুরবাড়ি যাবো তাই। শ্বশুরবাড়ি? মা আমার বাসায়? হ্যাঁ, এখন তো উঠে না, আরো রোমান্স করার ইচ্ছা। ঈশা রিয়ানকে ধাক্কা মেরে ওয়াশরুমে চলে গেল। আর রিয়ান শুয়ে শুয়ে হাসতে হাসতে লাগলো। কিছুক্ষণ পর উঠে গোছগাছ করে নিল। ততক্ষণে ঈশা ওয়াশরুম থেকে বেরিয়ে আসে। গোছগাছ সব রেডি দেখে ঈশা তো অবাক। এইটুকু সময় কি করে এত গোছগাছ করলেন? আমার অভ্যাস আছে, দেশের বাইরে অনেক সময় ইমার্জেন্সি যেতে হয়, সেই থেকে অভ্যাস হয়ে গেছে। ওকে, আপনি ফ্রেশ হয়ে নেন, আমি বাকিটা দেখছি। ওকে। বলেই রিয়ান চলে গেল ফ্রেশ হতে। আর ঈশা ততক্ষণে রেডি হয়ে নিল। কিছুক্ষণের মধ্যেই রিয়ান ফ্রেশ হয়ে চলে আসলো। তারপর রেডি হয়ে একসাথে নিচে নামলো। রিয়ান এবং ঈশাকে রেডি হয়ে নামতে দেখে রিয়ানের মা বলল, কি সকাল সকাল কোথায় যাওয়া হচ্ছে শুনি? আসলে মা ঈশা তার মা বাবার জন্য মন খারাপ করেছিল, তাই ভাবলাম 2 দিন থেকে আসি। হ্যাঁ, ঠিক ভেবেছিস। এখন আয়, খেয়ে নিবি। ওকে। বলেই সবাই মিলে খাবার টেবিলে বসলো। রিয়ানের বাবা আসলে খাওয়া শুরু করলো। রিয়ানের বাবা জিজ্ঞেস করলো, রিয়ানও খুলে বলল, আচ্ছা তাহলে যাও। তারপর ঈশা এবং রিয়ান খেয়ে নিল আর যাওয়ার জন্য প্রস্তুত হলো। তোকে ছাড়া একা কি করে থাকি মা? ও মা, 2 দিনই তো। মিস করব তোকে। আর সাবধানে যাবি কেমন? ওকে মা, তুমি সাবধানে থেকো। আর রিয়ান, সাবধানে ড্রাইভ করবি। ও মা, আমি আজ নতুন ড্রাইভ করছি না। যাই হোক, সাবধানে যা। বাই। বাই মা। রিয়ানের মাকে বিদায় জানিয়ে রিয়ান এবং ঈশা গাড়িতে উঠে বসে। রিয়ান ড্রাইভিং সিটে এবং ঈশা তার পাশের সিটে। রিয়ান ড্রাইভিং করছে আর ঈশাকে আর চোখে দেখছে। ঈশা এক ধ্যানে বাইরে তাকিয়ে আছে। ঈশা চকলেট কালারের একটা শাড়ি পরেছে। ঈশাকে খুবই সুন্দর লাগছে। একটা কথা বলি? বলে ফেলুন। তোমাকে না আমার খেয়ে ফেলতে ইচ্ছে করছে। মানে? তোমাকে খেয়ে ফেলতে ইচ্ছে করছে। আমি কোনো খাবার না, ওকে? আমার কাছে তো তোমার চকলেট মনে হচ্ছে। বাজে কথা না বলে চুপচাপ ড্রাইভ করুন। রিয়ান মুচকি হেসে ড্রাইভিং এ মন দিল। তারপর আর কোনো কথা হলো না দুজনের মাঝে। আর কিছুক্ষণের মধ্যেই ঈশা আর রিয়ান ঈশাদের বাসায় পৌঁছে গেল। ঈশা তো রিয়ানকে ছেড়েই এক দৌড়ে দরজার সামনে গিয়ে দাঁড়ালো এবং বেল বাজালো। এই সময় আবার কে এলো? ঈশার বাবা, দেখুন তো কে এসেছে। আমি রান্না ছেড়ে আসতে পারছি না। আচ্ছা যাচ্ছি। বলেই ঈশার বাবা গিয়ে দরজা খুলে দিল এবং ঈশাকে দেখে তো অবাক। ঈশা বাবা বলে জড়িয়ে ধরল। ইলিয়াস সাহেবও মেয়েকে জড়িয়ে ধরলেন। মা, তুই এসেছিস? হ্যাঁ বাবা। তুই একা কেন? রিয়ান কোথায়? এই তো বাবা।
ইলিয়াস সাহেব পিছে তাকিয়ে দেখলেন রিয়ান দাঁড়িয়ে আছে, আর তার পাশে কিছু বডিগার্ড হাতে গিফট নিয়ে দাঁড়িয়ে আছে। কে এসেছে? নিজে এসে দেখে যাও কে এসেছে। ঈশার মা এসে ঈশাকে দেখে বলল, মা তুই এসেছিস? হ্যাঁ মা, কেমন আছো তুমি? হ্যাঁ ভালো আছি। এখন সবাই ভেতরে আয়। রিয়ান বাবা আসো। হ্যাঁ আম্মু চলুন। বলেই এক এক করে সবাই ভেতরে ঢুকলো। রিয়ান চোখের ইশারা করতেই বডিগার্ড জিনিসপত্র রেখে চলে গেল। এগুলার কি দরকার ছিল? আপনার বন্ধু পাঠিয়েছে। সত্যি আশরাফ, পারেও বটে। তা তোমরা ফ্রেশ হয়ে রেস্ট হয়ে ঈশা রিয়ানকে রুমে নিয়ে যা। আচ্ছা মা, আসুন আমার সাথে। ওকে। বলেই রিয়ান ঈশার পিছু পিছু রুমে গেল। রিয়ান রুমের চারদিকটা ঘুরে ঘুরে দেখছে। এভাবে দেখার কি আছে? না, দেখছি আমার বউটার হাতের গুণ। ও আচ্ছা, তাহলে দেখুন আমি গিয়ে ফ্রেশ হয়ে আসি। বলেই ঈশা ফ্রেশ হতে চলে গেল। আর রিয়ান ভাবছে ঈশা তার রুমটাকে কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখে। রিয়ান রুম ছেড়ে বেলকনিতে গেল। বেলকনিতে গিয়ে রিয়ান আরো অবাক হলো, কারণ বারান্দার অর্ধেকটাই ফুল গাছ দিয়ে ভরা। গোলাপ ফুলের গাছই বেশি, লাল, গোলাপি, সাদা কালারের। রিয়ান কিছুক্ষণ ফুল গাছগুলো দেখে ঘরে চলে আসলো এবং ঈশাও ফ্রেশ হয়ে বেরিয়ে পড়ল। ঈশা বেরোতেই রিয়ান ভেতরে ঢুকে পড়ল। ঈশা লাগেজ থেকে জামা বের করে আলমারিতে রাখলো। হঠাৎ আলমারির উপরে একটি ছোট্ট ব্যাগ দেখতে পেল। সেটাতে কি আছে সেটা ঈশা বুঝতে পারল না, তাই চিন্তা করলো নামিয়ে দেখবে কি আছে। যেই ভাবা সেই কাজ। ঈশা চেয়ার নিয়ে উঠলো এবং নামানোর চেষ্টা করলো, কিন্তু খুব ভারী, তাই ঈশাও সহজে নামাতে পারছে না। তবুও ঈশা নামানোর চেষ্টা করতে লাগলো। তখনই রিয়ান ওয়াশরুম থেকে বেরোলো। ঈশা নামাতে নিলে ব্যাগের উপর থেকে কিছু বই ঈশার উপর পড়লো আর ঈশাও পড়ে যেতে নিল। তখনই রিয়ান এসে ঈশাকে ধরে নিল। ঈশা চোখ মুখ খিচে রয়েছে ভয়ে। আস্তে আস্তে চোখ খুলে দেখলো সে রিয়ানের কোলে। রিয়ানকে দেখে ঈশা আরো ভয় পেয়ে গেল, কারণ রিয়ান প্রচুর রেগে আছে। দেখে শুনে কাজ করতে পারো না? এখন যদি আমি সময় মতো না আসতাম কি হতো ভাবতে পারছো? আসলে আমি বুঝতে পারিনি। বুঝতে পারোনি তাই না? দাঁড়াও বোঝাচ্ছি। বলেই রিয়ান ঈশানাকে বিছানায় ফেলে দিল। উফ আল্লাহ, আমার কোমর গেল গো। এই স্যামরা, আমাকে কি ময়লা আবর্জনা মনে হচ্ছে নাকি যে এইভাবে ফেলে দিলেন? এইটাই তোমার শাস্তি, এমন পাকামি করার জন্য। আর কি বললে? ছ্যামরা, তাই না? দাঁড়াও বোঝাচ্ছি মজা। বলেই রিয়ান ঈশার দিকে এগোতে লাগলো আর ঈশা পিছাতে থাকলো। দেখুন, একদম এগোবেন না, ভালো হবে না বলে দিচ্ছি। কেন, কি করবে শুনি? ঈশা কই তুই? সরি, আমি কিছু দেখিনি। রিয়ান শিট বলে উঠলো আস্তে। তিশা অন্যদিকে ফিরে গেল। ঈশা তাড়াতাড়ি উঠে দাঁড়ালো এবং বলল, আরে তিশা তুই আয়, ভেতরে আয়। সরি তোদের প্রাইভেট টাইমে ডিস্টার্ব করার জন্য। আরে না, তেমন কিছু না। আপনাকে তো চিনলাম না। জিজু, আমি তিশা, ঈশার বেস্ট ফ্রেন্ড আর আপনার শালি। ও থ্যাংক গড, একটা শালি তো পেলাম। আমি তো ভেবেছি আমার কপালে তাও জুটবে না। রিয়ানের কথা শুনে তিশা হেসে উঠল আর ঈশা ভেঙচি কাটলো। আচ্ছা বাদ দে, তুই জানলি কি করে আমি এসেছি? আমি তোর বেস্ট ফ্রেন্ড, এটা মাথায় রাখিস। তোর খবর আমি জানবো না তো কে জানবে বলতো? তা তো অবশ্যই। আচ্ছা আমার না টয়লেট টিস্যু শেষ হয়ে গেছে, তাই তোকে প্রয়োজন। কুত্তি বলে ঈশার দিকে এগোতে নিল। তার আগেই ঈশা হাওয়ার বেগে রুম থেকে বেরিয়ে গেল আর তিশা চিল্লিয়ে বলতে লাগলো, ঈশা কি পাচ্ছি দেখি তুই আর কত পালিয়ে বেড়াতে পারিস। সেটা তোর ভাবতে হবে না গোল আলু। তবে রে। ঈশা আবার পালালো। রিয়ান, ঈশা এবং তিশার কাণ্ড দেখে হাসতে হাসতে সে সেই দিকে। আন্টি, রিয়ানকে দেখছি না। ও তো ঈশাকে নিয়ে ঈশাদের বাড়িতে গেছে। ও শিট। আচ্ছা আন্টি, আমার অ্যাড্রেসটা দিতে পারবেন? হ্যাঁ। থ্যাঙ্কস আন্টি, আমি এখন আসি। সে কি কথা, কিছু খেয়ে তো যা। না আন্টি, সময় নেই, এখনই যেতে হবে, ইমার্জেন্সি। বলেই রিয়াদ আর দেরি না করে গাড়িতে উঠে এক টানে ঈশাদের বাসায় চলে আসলো। এসে বেল বাজালো। ঈশা গিয়ে দরজা খুলে দিল। আরে রিয়াদ ভাই, আপনি? হ্যাঁ ভাবি, রিয়ান কোথায়? আমার রুমে, ভেতরে আসুন। রিয়াদ ভেতরে এসে বলল, আপনার রুমটা কোন দিকে ভাবি? উপরের দক্ষিণের শেষ রুমটা। ওকে, থ্যাঙ্কস ভাবি। রিয়াদ আর কিছু না বলে ডিরেক্ট উপরে চলে গেল। ঈশা বেকুবের মতো দাঁড়িয়ে রইল। তিশা রেগে মেগে সিঁড়ির দিকে আসছিল আর রিয়াদ তাড়াহুড়ো করে যেতে নিলে দুইজন দুইজনের সাথে ধাক্কা খায়। কেউই খেয়াল করেনি। তিশা তো আরো রেগে গেল। ওরে বাটপার, চোখে কি দেখোস না? চোখ কি দাঁতের ভিতরে ঢুকিয়ে রাখছোস? তোর সাহস কেমনে হয় এই তিশারে ধাক্কা দেওয়ার? মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, ইটস ইউর ফল্ট নট মাইন। ওকে, সো গেট লস্ট ফ্রম হিয়ার স্টুপিড। ওই ইংলিশে 14 গোষ্ঠী,
ইংলিশে পক পক না কইরা বাংলায় বল। আর কি বললি আমি গেট লস্ট হব? গেট লস্ট তো আমি তোরই করুম। একজন পুলিশ ইন্সপেক্টরের কলার ধরেছেন, বকাবকি করছেন। জানেন আপনাকে এই অপরাধে লকআপে ঢুকাতে পারি। চিটারি কম কর, তুই একটা চোর। চুরি করতে ঢুকছস বাড়িতে, সেটা বেশ করেই বুঝতে পারছি। এখন তাড়াতাড়ি বল এই বাড়ির কি কি জিনিস নিজের পকেটে ঢুকিয়েছিস, নইলে গণধোলাই খাওয়াবো। হোয়াট দ্য হেল? ইউর হেল মাই ফুট, নাও অ্যান্সার মি কুইক। আরে আরে হচ্ছেটা কি তিশা? একে এভাবে ধরেছো কেন? জিজু, এই চোরটা বাড়িতে চুরি করতে ঢুকেছে। আমি পাকড়াও করেছি বেটাকে। শাট আপ ইডিয়েট। রিয়ান, এই পাগল মেয়ের হাত থেকে আমাকে বাঁচা প্লিজ। কি বললেন? আমি পাগল? রিয়াদ আর উপায় না পেয়ে তার ইন্সপেক্টরের ব্যাচটা তিশার সামনে ধরল। তিশা ব্যাচ দেখে ভয় পেয়ে গেল এবং সাথে সাথেই কলার ছেড়ে দিল। সরি, আমি আসলে বুঝতে পারিনি জিজু। উনি কে? আমার বেস্ট ফ্রেন্ড রিয়ান আহমেদ। ও আচ্ছা, হাই, আমি তিশা, ঈশার বেস্ট ফ্রেন্ড। বলেই এক দৌড় দিল। তিশার কাণ্ডে রিয়ান আর রিয়াদ দুজনেই হেসে দিল। তা তুই এখানে কেন? ও হ্যাঁ, ভুলেই গেছি, আমাদের সাথে কেউ চাল চালছে দোস্ত। মানে কি? কে? আরে সেটাই তো বুঝতে পারছি না। আমাদের কোম্পানির অনেক ফাইলসই অন্য কোম্পানিতে চলে যাচ্ছে। হোয়াট? এটা কি করে হচ্ছে? আমিও তো সেইটাই ভাবছি, কে আমাদের সাথে বিশ্বাসঘাতকতা করছে। চিন্তা করিস না, ওকে আমি তো বের করবই। তবে একটা কথা শুনে রাখ, কেউ যেন কিছু জানতে না পারে। নর্মাল থাক, এমন ভাব দেখা যে কিছুই হয়নি। ওকে ডান, আমি তাহলে যাই। যাই মানে কি? আজ তো আপনাকে ছাড়ছি না, আসুন লাঞ্চ করবেন। আরে না ভাবি, পরে একদিন আসবো। একদম না, আমি যা বলেছি সেটাই লাস্ট, মনে রাখবেন। দোস্ত একটু বোঝা না। ঈশা ঠিকই বলেছে, তুই কোথাও যাচ্ছিস না। বাট চুপ চল। তারপর রিয়ান রিয়াদকে টেনে টেনে নিচে নিয়ে গেল। জোর করে রিয়ান রিয়াদকে খাইয়ে দিল। দুই বন্ধুর কাণ্ডে সবাই হাসছে। খেয়েই রিয়াদ চলে গেল। এভাবেই 2 দিন কেটে গেল। যাওয়ার সময় চলে আসলো। ঈশার তো সেই মন খারাপ। রিয়ানও চাচ্ছে না যেতে, তবে ওর যাওয়া প্রয়োজন, তাই যেতে বাধ্য হচ্ছে। ঈশাকেও রেখে যেতে পারবে না। ঈশা প্লিজ মন খারাপ কইরো না, আবার তো আসবোই তাই না? প্লিজ লক্ষ্মীটি, আর মন খারাপ করে থেকো না। অফিসে আর্জেন্ট কাজ আছে তাই যেতে বাধ্য হচ্ছি। শোনা কেন বুঝতে চাইছো না? আচ্ছা আমি চেঞ্জ করে আসি। ওকে যান। বলেই রিয়ান মুচকি আসলো। ঈশা ভেঙচি কেটে চলে গেল ওয়াশরুমে। ততক্ষণে রিয়ানও রেডি হয়ে গেল। ঈশাও কিছুক্ষণের মধ্যেই বের হলো। ঈশা বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে গেল। হিজাব বোরকা পরে বের হবা? মানে কি? যা বলেছি তাই করো, এত প্রশ্ন কিসের? আচ্ছা পড়ছি। এরপর ঈশা আর কথা না বাড়িয়ে বোরকা পরে হিজাব পরে নিল। রিয়ান আগেই নিচে গিয়ে সবাইকে সামলিয়েছে। কিছুক্ষণ পর ঈশা নিচে নামলো আর বাবা মাকে জড়িয়ে ধরলো। ভালো থেকো তোমরা। তুইও নিজের খেয়াল রাখিস মা। মা, রাখবো। তারপর ঈশা তার মাকে ছেড়ে তিশাকে জড়িয়ে ধরলো। খুব মিস করবো তোকে তিশু। আমিও তোকে মিস করবো দোস্ত, আমাকে ভুলে যাবি না তো? দূর, তোকে ভুলবো কেন? তোকে ভুললে টয়লেট টিস্যু দেবে কে? কুত্তি হয়েছে, এবার তো থাম। তোমার মেয়ে সবসময় আমার পেছনে লাগে কেন? তোর নিজের দোষে। আহা থাম না এবার। আচ্ছা আচ্ছা থামলাম। আচ্ছা এখন যাই তাহলে, রেডি হয়ে যাচ্ছে। সাবধানে যেও। তারপর সবাইকে বিদায় জানিয়ে ঈশা আর রিয়ান গাড়িতে বসে পড়ল। সারা রাস্তায় কেউ কারো সাথে কোনো কথা বলল না। ঈশার খুব ইচ্ছে করছিল রিয়ানের দুষ্টুমি ভরা কথাগুলো শুনতে, কিন্তু রিয়ান কিছুই বলেনি। তাই ঈশাও মন খারাপ করে কিছু বলেনি। রিয়ান চিন্তায় চিন্তায় এতটাই অস্থির যে ঈশার কথা ভুলেই গেছে। 30 মিনিটের মধ্যে শাহ বাড়িতে চলে আসলো দুজনে। যেই দরজা দিয়ে ঢুকলো অমনি উপর থেকে একটা মেয়ে দৌড়ে এসে রিয়ানকে ওফ বেবি বলে জড়িয়ে ধরলো। 30 মিনিটের মধ্যে শাহ বাড়িতে চলে আসলো দুইজনে। যেই দরজা দিয়ে ঢুকলো অমনি উপর থেকে একটা মেয়ে এসে রিয়ানকে ওফ বেবি বলে জড়িয়ে ধরলো। ঈশার মাথায় তো আকাশ ভেঙে পড়ল। রিয়ানও তাকে জড়িয়ে ধরলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে রিয়ান বলল, ও হোয়াট এ সারপ্রাইজ লিজা, কবে এলি? এই তো কাল রাতেই শুনি তুই নেই, তা কোথায় গিয়েছিলি? শ্বশুর বাড়িতে। মানে তুই বিয়ে করেছিস? হ্যাঁ, এই যে আমার ওয়াইফ ঈশা শাহ আর ঈশা লিজা আমার কাজিন বা বলতে পারো আমার ফুপির মেয়ে, কালই অস্ট্রেলিয়া থেকে ফিরলো। ঈশার দিকে কেমন অদ্ভুতভাবে তাকিয়ে আছে লিজা। মনে হচ্ছে চোখ দিয়ে ক্ষোভ বেরোচ্ছে। সেটা রিয়ান বুঝতে পারলেও ঈশা ভালোই বুঝতে পারছে। তারপর লিজা ঈশাকে দেখিয়ে দেখিয়ে রিয়ানের এক হাত জড়িয়ে বলল, চলো না বেবি, উপরে গিয়ে কথা বলি। জানো কতদিনের কথা জমে আছে?
উপরে যাওয়ার দরকার নেই, ড্রয়িং রুমে বসে কথা বলি। ওকে। আর ঈশা তুমি কি ফ্রেশ হয়ে নাও, আমি আসছি। ওকে। বলেই ঈশা তার চাপা রাগ নিয়ে হনহন করে চলে গেল রুমে। লিজার রিয়ানের সাথে এত মিশামিশি একদমই সহ্য হচ্ছে না ঈশার, পুরো গা পিত্তে জ্বলে যাচ্ছে। ছেশ্রী মাইয়া, দেখছস রিয়ান বিবাহিত, ওর সাথে বউ আছে, তবু এত ঢলাঢলি কিসের বে? নিজেকে কি বেশি সুন্দরী মনে করিস? হ্যাঁ, চেহারার যা ছিঁড়ি গোবরও মুখ তুলে তাকাবে না। ফকিন্নি ছ্যাঁচড়া ঢলাঢলির 14 গোষ্ঠী। ওগুলোই ভাবতে ভাবতে রেগে ওয়াশরুমে ঢুকলো ফ্রেশ হতে। ওয়াশরুম থেকে বেরিয়ে সোজা চলে গেল ড্রয়িং রুমে, কারণ লিজাকে বিশ্বাস করে না ঈশা। ড্রয়িং রুমে গিয়ে দেখলো রিয়ান, লিজা আর রিয়াদ আড্ডা দিচ্ছে। লিজা হাসতে হাসতে বারবার রিয়ানের গায়ের উপরে ঢলে পড়ছে, এতে রিয়ানের কোনো রিয়াকশনই নেই। এগুলো দেখে ঈশার গা পুরো কোমড়া হয়ে যাচ্ছে। ঈশা আর সহ্য করতে না পেরে রিয়ানদের সাথে আড্ডায় যোগ দিল। ঈশা রিয়ানের ডান পাশে বসলো, তবে কিছুটা দূরত্ব রেখে, আর লিজা রিয়ানের বাম পাশে। ঈশা একটু দূরে বসায় রিয়ান ঈশার কোমর জড়িয়ে এক টান দেয়, অথচ কেউ তা বুঝতে পারে না। তবে লিজা দেখেছে। ঈশা রিয়ানের কাণ্ড দেখে রিয়ানের দিকে তাকায়। রিয়ানের রিয়াকশন এমন যেন সে কিছুই করেনি, শুধু হাসছে আর কথা বলছে। ঈশা ফিসফিস করে বলছে, হচ্ছেটা কি? আমার থেকে দূরে বসেছিলে কেন? আমার ইচ্ছা, আপনার কি? আমারই সব, আর দূরে যাওয়ার চিন্তা করবে না। করব, ছাড়েন আমায়। চুপচাপ বসো, না হলে সবার সামনে কিছু করে বসবো। ঈশা ভয়ে আর কিছু বলে না। রিয়ান আর ঈশার ফিসফিস দেখে রিয়াদ বলল, কিরে দোস্ত, কি এত ফিসফিস করছিস দুজনে? আরে তেমন কিছু না, বাদ দে। বাদ দে বললেই হলো নাকি? বল, আমরাও একটু শুনি। কি বলো লিজা? হ্যাঁ নিশ্চয়, কেন নয়। এবার তো বল ইয়ার। রিয়ান রিয়াদের দিকে একটা কুসুম ছিটকে ফেলে দিয়ে বলল, তুই কখনো ভালো হবলি না হারামি। তোর বিয়েটা জাস্ট একবার হতে দেখিস তোর কি হাল আমি করি। প্রথমত আমার বিয়ে হতে এখনো অনেক দেরি, এবং দ্বিতীয়ত বিয়ে আমি একবারই করব। রিয়াদের কথা শুনে ঈশা তো হাসতে হাসতে মরে যাচ্ছে, তবুও রিয়ানের গায়ে ঢলে পড়ছে না। আর লিজা বেয়াদব সুযোগে সুযোগে বারবার রিয়ানের গায়ে ঢলে পড়ছে। ঈশা আর বেশি সহ্য করতে পারল না, তাই আস্তে আস্তে রিয়ানের পিছে দিয়ে হাত ঢুকিয়ে খুবই সাবধানে লিজাকে একটা জোরে চিমটি দেয় এবং সাথে সাথে হাতটা সরিয়ে সামনে আনে। লিজা তো সেই চিৎকার এবং পিঁপড়া পিঁপড়া বলে চিল্লতে লাগে আর লাফাতে লাগে। ঈশা তো সেই হাসি পাচ্ছে, তবুও অনেক কষ্টে হাসি থামিয়ে রেখেছে। রিয়ান বেবি প্লিজ লুক, এখানে অনেক বড় পিঁপড়ে আছে, সেটাকে সরাও প্লিজ, আমায় কামড়িয়ে লাল করে ফেলেছে। এবার আর ঈশা হাসি থামিয়ে রাখতে পারল না, জোরে জোরে হু হু করে হাসতে লাগলো। ঈশার হাসিতে রিয়ান আর রিয়াদও যোগ দিল। ওদের হাসি দেখে লিজা রেগে চেঁচিয়ে বলল, Why the hell guys, it's not a joke, seriously, আমায় পিঁপড়ে কামড়িয়েছে, trust me. আর ইউ ক্রেজি লিজা? পিঁপড়া, তাও এখানে? ইটস অনলি ইউর ফল্ট, নাথিং এলস। রিয়েলি লিজা, তুই এখন এসব নিয়ে ভাবছিস? But really, it's not my fault. বাই দা রাস্তা, আপু পিঁপড়া কোথায় সেটা একটু দেখাবা? ওই যে ওইখানে। তাই না, দেখেন তো আছে কিনা। ঈশার এই কথায় রিয়ানের খটকা লাগছে, তবুও লিজার বসার জায়গায় চেক করতে লাগলো আদৌ কোনো পিঁপড়া আছে কিনা। অনেক খুঁজেও রিয়ান পিঁপড়া পেল না। তারপর রেগে গিয়ে লিজাকে বলল, হোয়াট দ্য হেল লিজা, কোনো পিঁপড়াই নেই, শুধু শুধু খাটানোর মানে কি হয় না ডিসগাস্টিং? Believe me, I জাস্ট শাট আপ। লিজা আর কিছু বলল না। লিজার ঈশার দিকে নজর যেতেই দেখলো ঈশা মুখ টিপে টিপে হাসছে। লিজার আর বুঝতে বাকি রইল না এগুলো কার কাজ। লিজা চিল্লিয়ে রিয়ানকে বলল, বেবি আই ড্যাম শিওর এটা ইশারার কাজ, ওর কাছে পিঁপড়ে আছে। ঈশা হাসবে না কাঁদবে বুঝতে পারছে না, তবে এই মুহূর্তে হাসিই পাচ্ছে। ঈশা ওবারও জোরে জোরে হাসতে লাগলো, সাথে রিয়াদও। রিয়ান রেগে বলল, স্টুপিড, মাথার বুদ্ধি কি সব গেছে? ঈশার কাছে পিঁপড়া আসবে কোথা থেকে? পাবনা পাঠানে রে। ইউ শাট আপ, আমি ম্যাট না যে আমায় রাবণে পাঠাবে। ওইটা রাবণে না, পাবনা হবে। ওহ সরি, মিস্টেক রিয়ান বেবি, প্লিজ দেখো ইশারার কাছে পিঁপড়ে আছে, আমি 100% শিওর। যদি না থাকে? আর আড্ডা দিব না, ঘুমাতে চলে যাব। নো, এইটুকুতে হবে না। তাহলে? ঈশাকে রেসপেক্ট দিয়ে কথা বলবি। ওকে ডান। তারপর রিয়ান ঈশাকে সার্চ করলো, বাট কিছুই পেল না। রিয়ান অগ্নিদৃষ্টি নিক্ষেপ করলো লিজার দিকে। লিজা তারপরেও বলল, সরি বেবি, আর হবে না।
গেট লস্ট। আপু, আমার এতটাও মাথা খারাপ না যে আমি পিঁপড়া নিয়ে ঘুরোঘুরি করব। তুমি চুপ করো, আমি জানি এটা তোমারই কাজ, আমাকে অপমান করানোর জন্য। আবার আমার ঈশার সাথে দুর্ব্যবহার করছিস। আরেকটা কথা যদি বলিস তাহলে এই রাতে এখনই তোকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিব। তুমি সামান্য এই মেয়েটার জন্য আমাকে এইসব বলতে পারলে? আরেকবার সামান্য বলেছিস তো একটা থাপ্পড় মাটিতে পড়বে না। ও এই রিয়ান শার বউ, সেটা মাথায় রাখিস বেয়াদব মেয়ে। বলেই ঈশা হাত ধরে রুমে নিয়ে গেল। ঈশা তো ভেতরে ভেতরে খুব হাসছে এটা ভেবে যে লিজা শাকচুন্নি আচ্ছা শিক্ষা পেয়েছে। রিয়াদও ড্রয়িং রুম থেকে নিজের রুমে চলে গেছে আর লিজা সেখানে দাঁড়িয়েই রাগে ফুঁসছে। ঈশা, তোমাকে আমি ছাড়বো না। প্রথমত আমার রিয়ানকে আমার থেকে কেড়ে নিয়েছো, এন্ড দ্বিতীয়ত আজ তুমি ইচ্ছা করে রিয়ানকে দিয়ে আমায় অপমানিত করিয়েছো। এর শোধ আমি তুলবই। ভেবেই হনহন করে লিজা নিজের ঘরে চলে গেল। রিয়ান রুমে এসেই ওয়াশরুমে চলে গেল। ঈশা তো বসে বসে হাসছে লিজার কথা ভেবে। খুব তো আসছিলি বেবি বেবি বলে ঢলাঢলি করতে, এখন তো এই বেবি তোরে তেল মালিশ করলো ভেবেই আরো হাসছে ঈশা। কি হাসা হয়েছে আপনার? রিয়ানের কথা শুনে ঈশা রিয়ানের দিকে তাকালো, দেখলো রিয়ান দাঁড়িয়ে আছে হাতে হাত গুজে। ঈশা বলল, আপনি? তো আমি ছাড়া কে হবে শুনি? না, কেউ না। লিজাকে আমায় দিয়ে অপমান করালে কেন? মানে আমি কেন অপমান করতে যাব? আজীব করেছেন তো আপনি। তুমি করিয়েছো। ও, আমি কি তাহলে আপনাকে বলেছি বাবু লিজাকে একটু অপমান করো বলেছি? না করনি, বাট পিঁপড়ার দোষ দেখিয়ে তা করাতে পেরেছো। আমার এত শখ নাই ওকে, আর আমি কেনই বা করতে যাব? কারণ তুমি আমায় অন্য কারোর সাথে সহ্য করতে পারো না। আপনি যার সাথে ইচ্ছে মিশুন, আমার কি? তোমার কি আমায় বোকা মনে হয়? ভাবো আমি কিছুই বুঝি না? আমি খুব ভালো করে জানি তুমি এসব করেছো তাও ইচ্ছে করে। আমি কখনো বলি আপনি কি বোঝেন না? আপনি তো বুঝে পৃথিবী উল্টিয়ে ফেলেছেন। নাও আমি ঘুমাবো, গুড নাইট। বলেই ঈশা শুয়ে পড়ল আর রিয়ান সেখানে দাঁড়িয়েই মুচকি হেসে ভাবতে লাগলো। আমি বেশ ভালো করে বুঝতে পারছি জান যে আমি তোমার পুরোটা মন জোরে না থাকলেও অল্প হলেও তোমার মনে জায়গা করে নিতে পেরেছি। তারপর রিয়ান আর কিছু না ভেবে নিজেও গিয়ে ঈশাকে বুকে নিয়ে শুয়ে পড়ল। ঈশাও আরামসে ঘুমিয়ে গেল। এদিকে ও গ্রেট, তুমি তো আমার অনেক বেশি হেল্প করলে। আরো করতে রাজি, যদি বান্ডিলটা আরো মোটা হয়। সেটা নিয়ে চিন্তা করো না, ঠিক সময় দিয়ে দেব। তাহলে আমিও আমার কাজ করব। কেউ সন্দেহ করেনি তো? একদমই না, কোনো চান্স নেই সন্দেহ করার। ওকে, সাবধানে কাজ করবে, নইলে। না, কোনো গন্ডগোল হবে না, পাক্কা। ওকে বাই। বাই। ফোন কেটেই ভিলেনি হাসি দিল লোকটি। কিছুদিন পর সব আমার হবে, সব। রিয়ান শাহ, তুমি খুব শীঘ্রই ধ্বংস হবে। সকালে পানির ছিটায় রিয়ানের ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে ঈশা তার ভেজা চুলগুলো ঝাড়ছে আর রিয়ান সেই দৃশ্য মুগ্ধ নয়নে দেখছে। ঈশা আজ বেগুনি কালারের একটি পাতলা শাড়ি পরেছে, এতে পেট দৃশ্যমান। রিয়ানের দৃষ্টি এখন ঈশার পেটের দিকে। নেশা ভরা চোখে এক ধ্যানে তাকিয়ে আছে। ঈশা হঠাৎ রিয়ানের দিকে তাকাতেই খেয়াল করে রিয়ান তার পেটের দিকে তাকিয়ে আছে। ঈশা চমকিয়ে তাড়াহুড়ো করে রুম থেকে বেরিয়ে গেল। ঈশার কাণ্ডে রিয়ান হাসছে। আমিও দেখবো জান তুমি কত পালিয়ে পালিয়ে থাকতে পারো। বলেই রিয়ান ওয়াশরুমে চলে গেল আর ঈশা নিচে এসে রিয়ানের মাকে সাহায্য করতে লাগলো। কিছুক্ষণ পর রিয়ানও চলে আসলো, তবে রেডি হয়ে অফিসে যাওয়ার জন্য। কি রে বাবা, রেডি হয়ে আসলি যে? অফিস যেতে হবে মা, আর্জেন্ট। ও আচ্ছা, যা, এমনি তো অনেকদিন ধরে যাসনি। মা, তাই ভাবলাম আজ থেকে যাওয়া শুরু করব। ভালো করেছিস, এখন আই খেয়ে নে। তারপর বাকিরা আসলো। লিজা রিয়ানের সামনাসামনি বসলো আর ঈশা রিয়ানের পাশে। খাওয়া শুরু করতেই ঈশার মনে হলো কেউ তার পায়ে খোঁচাচ্ছে। ঈশা ভাবলো এটা রিয়ানের কাজ, তাই রিয়ানের দিকে অগ্নিদৃষ্টিতে তাকালো, কিন্তু রিয়ান স্বাভাবিকই আছে। পরক্ষণে ঈশা আবার ভাবলো, সেদিন তো উনি সামনে ছিল, কিন্তু আজ তো পাশে, আর পাশে থেকে তো এইভাবে খোঁচানো সম্ভব না। তাহলে ঈশা সামনে তাকালো, দেখলো লিজা খাচ্ছে আর রিয়ানের দিকে তাকিয়ে বাঁকা হাসি দিচ্ছে। ঈশা নিজের পায়ের দিকে তাকিয়ে দেখলো লিজারই পা। রিয়ানের পা পেছনের দিকে থাকায় ভুলবশত ঈশার পায়ে খোঁচাচ্ছে। ঈশা রেগে গিয়ে জোরে একটা লাথি মারল লিজার পায়ে, এতে লিজা চিল্লিয়ে উঠল। ঈশা তাড়াতাড়ি লিজার দিকে পানি এগিয়ে দিল এবং উত্তেজিত কণ্ঠে বলে উঠল, কি হলো আপু, এভাবে চিল্লিয়ে উঠলেন কেন? বেবি, তুমি আমি লাথি মারলে কেন? হোয়াট? আমি কেন লাথি মারতে যাব? এই, তুই কি সব উল্টাপাল্টা কথা বলছিস? উল্টাপাল্টা না মামি, আমি তো রিয়ানকে পা দিয়ে। বলেই লিজা চুপ হয়ে গেল।
ঈশা বুঝেও না বুঝার ভান করে আবার বলল, ওনার পায়ে কি আপু? ইয়ে মানে কিছু না। বলেই লিজা খেতে লাগলো। বাকিরাও আর কথা বাড়ালো না, যে যার মতো খেয়ে নিল। খেয়ে রিয়ান উপরে চলে গেল আর ঈশা রিয়ানের মাকে টুকটাক হেল্প করছে। এমন সময় ঈশার ডাক পড়ল, রিয়ানের কাছে যা, হয়তো কোনো কিছু প্রয়োজন। আচ্ছা মা, যাচ্ছি। বলেই ঈশা রুমের দিকে চলে গেল। রুমে যেতেই রিয়ান ঈশাকে হ্যাচকা টান দিয়ে নিজের সাথে মিশিয়ে ফেললো আর ঈশা ছোটাছুটি করছে। ছাড়ুন, হচ্ছেটা কি? এখনই কেউ এসে পড়বে। তাই এত পালাই পালাই করো কেন বলো তো? বরকে সময় দিতে হয় জানো না? আপনি কোনো বাচ্চা না যে আপনাকে সময় দিতে হবে। ওকে আমায় সময় দিতে না পারলে নতুন অতিথি এনে দেই, তাকে সময় দিও। ছি, আপনার মুখে কি কিছুই আটকায় না? ছাড়েন বলছি, কাজ আছে। নো। লেই ঈশাকে কিস করে বসলো। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলল, বাকিটা অফিস থেকে এসে করব। তারপর ঈশার কপালে একটা কিস করে বেরিয়ে পড়ল। ঈশা রিয়ানের কাণ্ডে মুচকি হাসলো। তারপর রুম থেকে বেরোতে নিতেই লিজার সামনে এসে দাঁড়ালো। তারপর হাতে হাত গুজে বলল, বেশ ভালোই তো তোমাদের মাঝে প্রেম চলছে। হ্যাঁ, তা তো অবশ্যই। গুড গুড, এই ভালোবাসা থাকবে তো? বলেই লিজা হাসতে হাসতে চলে গেল নিজের রুমে। ঈশাও মুচকি হেসে বলল, ভালোবাসাই তো নেই, আর তুই কি গ্যাঞ্জাম করবি? ভেবে ঈশা রুম থেকে বেরিয়ে রিয়ানের মায়ের কাছে চলে গেল এবং গল্প করতে লাগলো। আচ্ছা, একটা সত্যি কথা বলতো, লিজা কি তোকে কিছু বলেছে? না তো, কেন মা? ওহ, বাঁচলাম। কিন্তু কি বলবে সেটা তো বলো। লিজা ছোট থেকে রিয়ানকে ভালোবাসে, তবে রিয়ান ওকে পছন্দ করতো না, আর এখনো করে না। তাই তোদের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে পারে। ও তাই যদি তোকে উল্টাপাল্টা কিছু বলে, ওর কথা বিশ্বাস করবি না, যত প্রমাণই দেখাক না কেন। মনে রাখিস, তোর বাবা একজন পুলিশ অফিসার, আর পুলিশ অফিসারের মেয়ে হিসেবে সব কিছু খুঁটে খুঁটে দেখা এবং বিবেচনা করা তোর দায়িত্ব। মা, আমি সব দায়িত্ব মেনে চলবো। এই তো আমার লক্ষ্মী মেয়ে। এইদিকে কি সব ঠিক মতো হচ্ছে তো? জি। গুড। অর ফিঙ্গারপ্রিন্টস? জি। আচ্ছা, ভালোভাবে টেস্ট করে রিপোর্ট পাঠাবে, কেমন? আচ্ছা। আর হ্যাঁ, কেউ বুঝতে পারেনি তো? না। গুড। এভাবেই সব ম্যানেজ করো, কেমন? বাই। বলেই রিয়ান ফোন কেটে দিল। কি ভেবেছিলে আমার অজানা শত্রু তুমি আমাকে শেষ করবে? এই রিয়ান শাহকে এখনো ভালো করে চিনতে পারিসনি। তোর থেকেও বড় বড় ক্রিমিনালকে পুলিশের হাতে ধরিয়ে দিয়েছি, আর তুই বা এমন কি এই রিয়ানকে বোকা ভেবে খুব বড় অন্যায় করেছিস, আর আমার সাথে পাঙ্গা নিয়ে করেছিস অপরাধ। আর অপরাধীদের আমি কখনোই ক্ষমা করি না, তুই তো মরবি। ভেবে ডেভিল হাসলো রিয়ান। এমন সময় একজন স্টাফ আসলো এবং রিয়ান তার সাথে প্রজেক্ট নিয়ে ডিসকাস করতে লাগলো। এইদিকে লিজা সিঁড়িতে তেল ঢেলে দিল। ঈশা, আজ তো তোমায় কেউ বাঁচাতে পারবে না, যখন তুমি নামবে তখনই। ভেবে লিজা জোরে জোরে হাসতে লাগলো। তখনই বাড়িতে তিশা ঢুকলো আর ঈশা ঈশা বলে চিল্লাতে লাগলো। তিশার গলা শুনে ঈশাও নিজের রুম থেকে বেরিয়ে আসলো। তিশু, তুই? ঈশার কণ্ঠ পেয়ে তিশা উপরে তাকালো এবং দৌড়ে ঈশার দিকে যেতে লাগলো। ঠিক তেল দেওয়া সিঁড়িটায় পা দিতেই আম্মু গো বলে চিল্লিয়ে উঠলো, আর ঈশা তিশা বলে চিল্লিয়ে উঠলো। তিশা পড়ে যাওয়ার আগেই রিয়াদ এসে ধরে ফেললো। ভাগ্যক্রমে রিয়াদও উপরের দিকে আসছিল। তিশার চিল্লানিতে সবাই এসে উপস্থিত হলো। তিশা ভয়ে এখনো চোখ মুখ খিচে রয়েছে, আর রিয়াদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। তারপর রিয়াদ তিশাকে ঠিক মতো দাঁড় করিয়ে দিল। ঈশা দৌড়ে আসছিল তিশার দিকে তেল দেওয়া সিঁড়িতে পা দেওয়ার আগে। দাঁড়াও। রিয়াদের কথায় ঈশা আর সামনে এগোলো না। রিয়াদ গিয়ে সেই সিঁড়িতে হাত দিল এবং নাকের কাছে নিয়ে শুকে বলল, এখানে তো তেল। সিঁড়িতে তেল আসবে কি করে? সেটাই তো আন্টি। ইস, আর যদি রিয়াদ সময় মতো না আসতো তাহলে কি যে হতো। ম্যাম, আমি তো কিছুক্ষণ আগেই সিঁড়ি মুছেছি, তাহলে তেল আসলো কি করে? হয়তো কেউ ভুল করে ফেলে। ভুল করে না, ঈশা ইচ্ছে করে কেউ ফেলেছে। রিয়ানের গলা শুনে সবাই রিয়ানের দিকে তাকালো। কেউ ইচ্ছে করে কেন করবে? কারণ কখনো এমন হয়নি তাই। বাট কেই বা হতে পারে, আর এমন করে কারই বা ভালো হবে? সেটা তো যে করেছে সে বলতে পারবে। হয়তো হয়তো কোনো সার্ভেন্ট করেছে। সেটা তুমি কি করে জানো লিজা? ইয়ে মানে করতেই পারে। ওদের আমি তোমার থেকে বেশি বিশ্বাস করি। হোয়াট? তুমি আমাকে এই সার্ভেন্টগুলোর সাথে তুলনা করছো? কই আমি আর কই ওরা? জাস্ট শাট আপ। উচ্চতা মাপার আগে একটা কথা মনে রাখবা, ওরাও মানুষ আর তুমিও। টাকা দিয়ে সব কেনা যায় না।
তোমার টাকা আছে ঠিকই, তবে তোমার মধ্যে অন্যকে সম্মান দেওয়ার মতো রাইট নাই। তুমি শুধু চিনো টাকা আর টাকা। তাহলে তুমি কি বলতে চাও আমি করেছি? দেখ লিজা, এখনো আমরা কেউই বলিনি যে তুই করেছিস, তাহলে এমন এক্সট্রা বলছিস কেন? রিয়ানের কথাই তো আমার এমনই মনে হচ্ছে। একবারও তো বলিনি, তাই না? তা ঠিক। জিজু, তাহলে জানবেন কি করে যে এটা কে করেছে? এটা তো সিসিটিভি জানাবে। মানে এই বাড়ির প্রত্যেকটা কোনায় কোনায় সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এবং সেটা থেকে সত্যিটা জানতে পারবো যে কে এবং কেন এমন করেছে, বুঝলে লিজা? লিজার মাথায় আকাশ ভেঙে পড়ল, কারণ লিজা জানতোই না যে এ বাড়িতে সিসিটিভি ক্যামেরা লাগানো আছে। সে ভেবেছিল শুধু বাসার বাইরে সিসিটিভি ক্যামেরা লাগানো, ভেতরেও যে রিয়ান লাগাবে তা লিজা ভাবতেও পারেনি। তারপর সবাই মিলে সিসিটিভির পিসি যেখানে কানেক্ট করা সেই রুমটাতে গেল। ক্যামেরার ফুটেজগুলো দুইজন গার্ড নিয়ন্ত্রণ করছে। রিয়ান একজন গার্ডকে বলল, আজ বেলা 12টা থেকে 12টা 30 মিনিটের যত ফুটেজ আছে ড্রয়িং রুমে সেগুলো সব দেখাও। বলেই গার্ডটি রিয়ানের কথা মতো ফুটেজ প্লে করলো এবং ফুটেজে দেখলো লিজা তেল ঢেলেছে। রিয়ান তো অগ্নিদৃষ্টিতে তাকালো লিজার দিকে। লিজা তো ভয়ে শেষ। রিয়ান লিজাকে ড্রয়িং রুমে এনে জোরে একটা থাপ্পড় মারলো। কেন তেল ঢেলেছি সিঁড়িতে? অসভ্য বেয়াদব মেয়ে, তোর সাহস তো কম না, আমার সংসারে এসেছিস আগুন লাগাতে। বলেই রিয়ানের মা আরেকটা চর মারলো। লিজা চর খেয়ে রেগে চিৎকার করে বলল, হ্যাঁ আমি করেছি এবং বেশ করেছি। আমি আমার ভালোবাসা পাওয়ার জন্য এরকম করেছি। মানে কি? মানে হলো আমি তোমায় মারতে চেয়েছি। হোয়াট? হ্যাঁ আমি এই মেয়েটাকে মারতে চেয়েছিলাম, কারণ এই মেয়ে আমার থেকে তোমায় কেড়ে নিয়েছে। তাই আমাদের মাঝ থেকে সরিয়ে দিতে চেয়েছিলাম, কিন্তু এই মেয়ে এসে সব বেহেশতি দিচ্ছে। তুই হয়তো ভুলে গেছিস যে আমি আজ পর্যন্ত তোকে ভালো করে দেখিও নি, আর তুই আজ আমার কলিজায় হাত লাগিয়েছিস। তোকে তো আমি আজ মেরেই ফেলবো। বলেই রিয়ান লিজার দিকে তেড়ে যায় মারতে, আর তার আগেই রিয়াদ এসে রিয়ানকে আটকালো। এমন পাগলামি করিস না দোস্ত। তাহলে একে আমার চোখের সামনে থেকে সরতে বল, নইলে সত্যি সত্যি আজ ওকে খুন করে ফেলবো। লিজা দৌড়ে বাসা থেকে পালালো। রিয়ান তো কিছুতেই থামছে না, চিৎকার চেঁচামেচি করছে। এবার ঈশা গিয়ে রিয়ানকে টেনে হিচড়ে রুমে নিয়ে গেল। রিয়ান এখনো রেগে লাল হয়ে আছে। কেন এমন করছেন বলেন তো? রিয়ান কিছু না বলে একটা খাম ধরিয়ে দিল ঈশাকে। ঈশা কাগজের উপর লেখা ফরেনসিক রিপোর্ট। ঈশা অবাক হলো এবং রিয়ানকে জিজ্ঞেস করলো, এটা কিসের রিপোর্ট? খুলে দেখো। তারপর ঈশা খুলে দেখলো ফিঙ্গারপ্রিন্ট আর সাথে নামটা দেখে তো ঈশা অবাক। লিজা আপুর ফিঙ্গারপ্রিন্ট দিয়ে কি করবেন? আমার শত্রুর কাছে এই লিজাই আমার অফিসের সব তথ্য ফাঁস করে দিছে। হোয়াট? তাহলে ওকে কিছু বললেন না কেন? রিয়ান শুধু একটা বাঁকা হাসি দিল আর রুম থেকে বেরিয়ে গেল। আর ঈশা হ্যাবলার মতো রিয়ানের যাওয়ার দিকে তাকিয়ে আছে। এই দিকে তিশা যেই হাঁটতে নিল অমনি ওর পা মচকে গেল। পড়ে যেতে নিলে রিয়াদ ধরে ফেললো। আরে ওকে? জামাই। হোয়াট? কে তোমার জামাই? কেন জামাই? তুমি পাগল নাকি তুমি? জামাই তোমার জন্য। উফ। বলেই রিয়াদ তিশাকে ছেড়ে দিল আর তিশা ধরাম করে পড়ে গেল। ও আম্মু গো! এই ফাজিল মেয়ে এত চিল্লাও কেন? তো চিল্লাবো না তো কি? আপনার কি আমায় কুড়ো মনে হয় যে এভাবে ফেলে দিলেন? ও আম্মু গো, আমার কোমর গেল গো! উফ বাবা, আর চিল্লিও না। না উঠালে চিল্লাবই জামাই। আবার জামাই বললা? আচ্ছা জামাই থুকো, ভাইয়া আমাকে একটু উঠান। এই তুমি আমায় ভাইয়া বললে কেন? তো কি বলবো? নাম ধরে ডাকবা। তবে আপনি তো আমার থেকে অনেক বড়, তাই ভাইয়াই ডাকবো। জাস্ট শাট আপ। ওকে, তাহলে ওকে, আপনাকেও জিজুই বলবো। তোমার কোন বোনের জামাই আমি যে আমাকে জিজু বলবা? আপনাকে তো আমার জামাই বানাতে চাইছিলাম, কিন্তু আপনি তো আমায় সহ্যই করতে পারেন না। ও আচ্ছা তাই না, দাঁড়াও দেখাচ্ছি মজা। বলেই তিশাকে কোলে তুলে নিল আর নিজের রুমে নিয়ে গেল। তিশা তো ভয় শেষ। এই সব কিছুই রিয়ান দেখছে। ইস, আমার বন্ধুটা শেষমেশ প্রেমে পড়লো। দাঁড়াও চান্দু, আমার বিয়েতে যেমন আমারে পচাইছো, এবার তোমার পালা আসছে। ভেবেই ডেভিল হাসি দিল আর ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো। রিয়াদ রুমে গিয়ে তিশাকে বিছানায় বসিয়ে চেপে ধরে বলল, কি বললে? আমি তোমায় সহ্য করতে পারি না? তা নয় তো কি রিয়াদ ভাইয়া। রিয়াদ এবার আর নিজের রাগ কন্ট্রোল করতে পারলো না। রেগে তিশাকে কিস করে বসলো। তিশা তো শকড। তিশা একদমই রিয়াদের থেকে এটা আশা করেনি। তিশা শকড হয়ে চোখ বড় বড় করেই রয়েছে, কোনো নড়াচড়াই করছে না। রিয়াদের হুঁশ আসলে সাথে সাথে তিশাকে ছেড়ে দিল এবং রুম থেকে বেরিয়ে গেল।
রিয়াদকে রুম থেকে বের হতে দেখে রিয়ান ও রিয়াদের পিছে পিছে ছুটে। রিয়াদ গাড়ি করে কোথাও যেতে নিলে রিয়ান ও রিয়াদের পাশের সিটে বসে পড়ে। রিয়াদ অবাক হয়ে বলল, তুই এখানে কেন? তোর সাথে যাব বলে তাই। তুই না রেগে আছিস? ছিলাম, তবে এখন নেই। আমাকে একা ছাড় প্লিজ। চুপ, তুই যেখানে যাবি আমিও সেখানেই আসছি, সো এটাই ফাইনাল। রিয়াদ আর কিছু বলল না, কারণ রিয়াদ জানে এখন রিয়ানের সাথে তর্ক করে কোনো লাভ হবে না, তাই গাড়ি স্টার্ট দিল। তিশা এখনো হাঁ হয়ে আছে। কিছুক্ষণ পর ধ্যান ভাঙলে হেসে দেয় এবং লজ্জাও পায়। ইস, জামাই আমার কি করলো? জানতাম না তো আমার জামাইটা এত রোমান্টিক। আমি তো ভাবলাম আমার পুলিশ বরটা ফুল আনরোমান্টিক। এখন তো দেখছি। ভেবেই নাচতে নিল আর ঠাস করে ফ্লোরে পড়ে গেল। উফ মাগো, খুশিতে তো ভুলেই গেছি, পা মুচকে গেছে। দাঁড়া, এক্ষুনি ঠিক করি। বলেই মচকে যাওয়া পায়ে আরেকটা মোচড় দিল আর ঠিক হয়ে গেল। এসব হাতে ব্যথা পায়ে ব্যথা ঠিক করার মতো ভালো ধারণাই আছে, কিন্তু তখন রিয়াদের সামনে নাটক করেছে। তিশা পা ঠিক করে ইচ্ছা মতো লাফাতে লাগলো। ঈশা রিয়াদের রুমে ক্রস করে যাওয়ার সময় রিয়াদের রুমে তিশাকে নাচতে দেখলো। ঈশা এমনিতেই তিশাকে রিয়াদের রুমে দেখে অবাক, আর এভাবে নাচতে দেখে অবাকের শেষ পর্যায়ে পৌঁছে গেল। আরে আরে, এভাবে নাচছিস কেন? তিশা ঈশার গলা শুনে সাথে সাথে নাচ থামিয়ে দিয়ে বলল, কই নাচছি? তেলাপোকা দেখেই তো লাফাচ্ছি। বুঝলাম তেলাপোকা দেখে লাফাচ্ছিলি, তা রিয়াদ ভাইয়ের রুমে কি করছিস? এই কথায় তিশার চেহারা লাল হয়ে গেল। তিশার কাণ্ডে ঈশা বেকুব বনে গেল। কি হলো বল? তিশা নিজেকে সামনে নিয়ে জেনেও না জানার ভান করে বলল, কি এটা তোর রুম না? জি না, দেয়ালে ছবি দেখে বুঝছ না? তিশা দেওয়ালে লাগানো ছবিটার দিকে তাকালো, দেখলো রিয়াদের অনেকগুলো ছবি। কোনটাতে রিয়ান আর রিয়াদ, আবার কোনোটাতে পুরো ফ্যামিলি মিলে। তিশা ভেতরে ভেতরে ক্রাশ খাচ্ছে রিয়াদের উপর। প্রথম দিনই তিশা রিয়াদের প্রতি দুর্বল হয়ে পড়ে, তবে তিশা সেদিন তেমন একটা গুরুত্ব নেয়নি। কিন্তু তিশার অজান্তেই যে তার মন রিয়াদকে দিয়ে দিয়েছে সেটা সে খুব ভালো করেই বুঝতে পেরেছে। তাই তো আজ সে তার ভালোবাসার জন্য এই বাড়িতে এসেছে। কিরে, কোথায় হারিয়ে গেলি? কই হারালাম? তো চল তোর রুমে যাই। ওকে চল। বলেই দুই বান্ধবী মিলে ঈশার রুমে চলে আসলো। ঈশা তিশাকে বেলকনিতে নিয়ে গেল। তিশা তো বেলকনি দেখে অবাক। ওয়াও ইশু, তোদের বেলকনিটা সত্যিই খুব সুন্দর। হয়েছে, এখন বস, আজ অনেক গল্প করব। আয়। বলেই দুজন বসে আড্ডা দিতে লাগলো। কথায় কথায় তিশা ঈশাকে জিজ্ঞেস করলো, আচ্ছা ইশু, তুই কি সত্যি জিজুকে মেনে নিতে পেরেছিস? জানি না রে, এখনো ঠিক মতো মানিয়ে নিতে পেরেছি কিনা। মানাতে যে হবেই, তবে সময় দরকার। 1 সপ্তাহ তো হয়ে গেছে, আর কত সময় চাস তুই? প্লিজ এই টপিক এখন বাদ দে, ভালো লাগছে না, অন্য কথা বল। ওকে, তোর যেমন ইচ্ছা। এইদিকে রিয়ার আর রিয়াদ মিলে এক নদীর পাড়ে গাছের ছায়ার নিচে আরামসে শুয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। লোকালয় থেকে অনেকটাই দূরে জায়গাটা, খুব নির্জন এবং মনোরম পরিবেশ। রিয়াদ সেই এক দৃষ্টিতেই আকাশের দিকে তাকিয়ে আছে আর ভাবছে সে আজ তিশার সাথে এটা কি করে করতে পারলো। হুট করেই রিয়ান রিয়াদকে প্রশ্ন করে বসলো, তিশাকে যদি এতই ভালোবেসে থাকিস তাহলে ওকে বলছিস না কেন? এসব কি যাতা বলছিস? আমি কেন তিশাকে ভালোবাসতে যাব? তোর চোখই সব সত্যি বলে দিচ্ছে। আমি সত্যি বলছি ইয়ার, আমি তিশাকে ভালোবাসি। মন থেকে বলছিস তো? রিয়াদ আর কিছু বলল না। রিয়ানের দিক থেকে চোখ নামিয়ে অন্যদিকে ফিরে গেল। এতে রিয়ান মুচকি হেসে বলল, দেখলি তো, চুপ মেরে গেলি। এখন আর কিছু না লুকিয়ে সবকিছু খুলে বল, মন হালকা হবে। দোস্ত, সত্যি আমি ডিপ্রেশনে আছি। তিশাকে দেখলেই কেন জানি না নিজের অজান্তেই অনেকটা ভালো লাগে। ওর ওসব অদ্ভুত আচরণে রাগ হলেও কোথায় যেন একটা ভালো লাগা কাজ করে। আবার যখন ভাইয়া বলে বা দূরে যাওয়ার কথা বলে নিজেকে পাগল পাগল মনে হয় কেউ বুকের মধ্যে ছুরি দিয়ে আঘাত করছে। বুঝতে পারছি না আমি এখন কি করব, কি হচ্ছে এসব আমার সাথে। আহা, এত ভাবিস না, এসবের একটাই কারণ। কি? তুই ভালোবাসিস তিশাকে, সেটাই তো সব বোঝাচ্ছে। আর তুইও কত বোকা, এটুকু বিষয় বুঝতে পারিসনি। জানিস, ঈশাকে দেখেও আমার সেই একই ফিলিংসই হয়েছিল। কিছুদিন পর এমন অবস্থা হয়েছিল যে ওকে ছাড়া বাঁচাটাই মুশকিল হয়ে পড়েছিল। অনেক কষ্টে আমি আমার ঈশাকে পেয়েছি। বুঝেছি দোস্ত, আমিও হয়তো নিজের অজান্তে তিশাকে ভালোবেসে ফেলেছি। এই তো আমার জিনিয়াস দোস্ত। তা ভাবিকে প্রপোজ করবি কি করে সেটা ভেবেছিস? তুই ভাববি আর খরচ আমি দিব। আচ্ছা যা, নিলাম দায়িত্ব। তা আজকেই করবি নাকি? না, কাল সাজাতে গোছাতে টাইম লাগবে তো নাকি, আর নিজেকেও তো একটু তৈরি করতে হবে মেন্টালি।
তা যা বলেছিস। বলেই রিয়ান পাশে রাখা বোতল থেকে পানি খেয়ে নিল। প্রায় সন্ধ্যায় ওরা বাসায় চলে আসে। খেয়ে দিয়ে যে যার রুমে চলে গেল। রিয়ানের সন্ধ্যা থেকেই কেমন যেন লাগছে, চারপাশে ঘোলাটে ঘোলাটে দেখছে। তখনই ঈশা রুমে ঢুকলো এবং রিয়ানের অবস্থা দেখে বলল, আপনি ঠিক আছেন তো? হ্যাঁ সুইটহার্ট, আমি একদম ঠিক আছি। রিয়ান গিয়ে দরজা লাগিয়ে দিল এবং এক পা করে ঈশার দিকে এগুতে লাগলো, আর ঈশা এক পা করে পেছোতে লাগলো। কি করছেনটা কি? এইভাবে এগোচ্ছেন কেন? তোমাকে ভালোবাসতে জান। মানে? বোঝাচ্ছি। পরেরটুকু না বলাই ভালো। ঈশার অন্তে এবং রিয়ানের অজান্তেই রিয়ান ঈশাকে নিয়ে ভালোবাসার সাগরে ডুব দিল। হ্যাঁ, রিয়ান এখন নেশায় আছে। নেশায় কি করছে না করছে সে নিজেই জানে না। পরদিন সকালে ঈশা ঘরের এক কোনায় বসে কাঁদছে। তখনই রিয়ানের ঘুম ভাঙল। রিয়ানের মাথা প্রচুর ঘুরছে আর ব্যথাও করছে, তাই মাথায় হাত দিয়ে উঠে বসে। পাশে তাকিয়ে দেখে ঈশা নেই। ঈশাকে না পেয়ে চারিদিকে খুঁজে দেখতে পারলো ঈশা রুমের এক কোণে বসে ফুপিয়ে কাঁদছে। ঈশার কাদার কারণ খুঁজে পেল না রিয়ান, তাই ঈশার দিকে যেতে লাগলো। এক পা এগোতেই ঈশা চিল্লিয়ে বলে উঠল, একদম আমার কাছে আসবেন না। পেয়েছেনটা কি আমায়? কয়েকদিন হেসে হেসে কথা বলেছি বলে আপনি অধিকার খাটাতে চলে আসলেন। ছি! মানে কি বলতে চাইছো কি তুমি? কেন জানেন না আপনি আমার সাথে কি করেছেন কাল রাতে? আমার এত বড় সর্বনাশ করে এখন এসেছেন সাধু সাজতে। রিয়ান মনে করার চেষ্টা করলো কাল রাতে ঠিক কি হয়েছে, কিন্তু তার কিছুই মনে পড়ছে না। কাল রাতে কি হয়েছে সেটা তো আপনি ভালো করে জানেন, আবার আমাকে জিজ্ঞেস করছেন কোন মুখে? দেখো, আমি সত্যি বলছি, আমার কাল রাতের কোনো কিছুই মনে নেই, বিশ্বাস করো। এনাফ ইজ এনাফ মিস্টার রিয়ান শাহ। আর কি বললেন? বিশ্বাস? তাও আপনাকে? সেটা কখনোই সম্ভব না। আমার কি দোষ? আমি নিজ ইচ্ছায় কিছুই করিনি। আর যদি কিছু করেও থাকি এতে কোনো প্রবলেম নেই। আমি তো তোমার হাজবেন্ড, সো করতেই পারি। স্বামী মাই ফুট। ভালোবাসলে কখনো আমার পারমিশন ছাড়া কিছু করতেন না। আর বিয়ে হয়েছে বলে কি হয়েছে? না আমি আপনাকে মেনে নিয়েছি, আর না আপনাকে অধিকার খাটানোর অনুমতি দিয়েছি। তোমার কি আমার ভালোবাসার উপর সন্দেহ আছে? সন্দেহ না, একেবারেই বিশ্বাস নেই। আই জাস্ট হেট ইউ রিয়ান শাহ, সো মাচ হেট ইউ। হেট ইউ কথাটা যেন রিয়ানের বুকে তীরের মতো লাগে। ভালোবাসার মানুষের চোখে নিজের প্রতি ঘৃণা দেখাটা খুবই বেদনাদায়ক, যা এই মুহূর্তে রিয়ানেরও হচ্ছে। রিয়ান তো নিজ ইচ্ছায় কিছুই, তবুও কেন এতটা ঘৃণা সহ্য করতে হচ্ছে তাকে? না চাইতেও রিয়ানের চোখ বেয়ে দুফোঁটা জল গড়িয়ে পড়ল। ছেলেরা সহজে কাঁদে না, কিন্তু যদি কষ্টের মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখনই তারা কাঁদে, এবং রিয়ানও অতি কষ্ট সহ্য করতে না পেরে চোখের জল ফেলছে। রিয়ান চোখ মুছে ঈশাকে ভাঙা গলায় বলল, আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু আমাকে সহ্যই করতে না পারো, তাহলে আমি আর তোমার সামনে আসবো না। আর হ্যাঁ, যেদিন তুমি আমায় মন থেকে মেনে নিতে পারবে সেদিনই আমি তোমার সামনে আসবো। বলেই আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে রিয়ান রুম থেকে বেরিয়ে গেল। ঈশা সেখানে বসেই কাঁদতে লাগলো। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে চলে গেল। সাবান নিয়ে বেরিয়ে নিচে চলে গেল। নিচে গিয়ে দেখলো সবাই আছে, শুধু রিয়ান নেই। ঈশা গিয়ে খাবার টেবিলে বসলো এবং চুপচাপ খেতে লাগলো। খাবারের সময় কেউ কিছু জিজ্ঞেস করলো না, কারণ রিয়ান সবাইকে বলে বেরিয়েছে। যে যার মতো খেয়ে রুমে চলে গেল। ঈশাও রুমে গিয়ে বেলকনিতে গিয়ে বসে পড়লো। ভাবতে লাগলো কি থেকে কি হয়ে গেল। সে তো চায়নি রিয়ান তার সাথে এমনটা করুক, তবুও কেন এমন করলো সেটাই ভাবছে ঈশা। সারা দিনেও রিয়ান ঈশার সামনে যায়নি। বিকেলে, দোস্ত সব তো কমপ্লিট, এখন ভাবিকে বল তিশাকে আনতে। না, তুই গিয়ে বল। মানে কি? আমি কেন বলতে যাব? অবশ্যই তুই বলবি। আরে ভাই, তুই বললে আরো ভালোভাবে ঈশা তিশাকে মানাতে পারবে। তা ঠিক, তো যাই আমি। হ্যাঁ, তা তো অবশ্যই, আমি এই দিকটা সামলে নিচ্ছি। ওকে। বলেই রিয়াদ চলে গেল, আর রিয়ানের চোখ বেয়ে দুই ফোঁটা জল গড়িয়ে পড়লো। তবে ঠোঁটে হাসিটা আছেই, নিজের কষ্টগুলো চেপে মুখে হাসিটা ঝুলিয়ে রেখেছে। রিয়াদ বাসায় পৌঁছে রিয়ানের রুমে চলে গেল। ঈশাকে রুমে না পেয়ে বেলকনিতে গেল এবং দেখলো ঈশা সেখানেই আছে। ঈশা রিয়াদকে দেখে বসা থেকে উঠে দাঁড়ালো। আরে ভাইয়া আপনি? ভাবি একটু দরকার ছিল, তাই আর কি। কি দরকার বলুন? আসলে জি বলুন। আসলে আরে ভাইয়া ভয়ের কিছুই নেই, আপনি নির্ভয়ে বলুন। আসলে আমি তিশাকে ভালোবাসি, আজ প্রপোজ করব তাই ভাবছি। আমাকে মানাতে হবে তাই তো? হ্যাঁ ওই আর কি। আচ্ছা তা বলুন কখন আসতে বলবো? এখনই। আচ্ছা ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ ভাবি, ইউ আর মাই বেস্ট ভাবি। হয়েছে, এখন আমি ফোন করি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। বলেই রিয়াদ বেরিয়ে গেল। ঈশা মুচকি হেসে তিশাকে কল দিল। হ্যাঁ বল। আমাদের বাসায় আসতে পারবি? কেন? এমনি আয় প্লিজ।
আগে বল। ঘুরতে যাব, এখন তো আয়। জিজু আছে না? থাকুক, তোর সাথে বুঝি ঘুরতে ইচ্ছে হয় না? তা তো হবেই। এখন তুই আসবি? আসছি, ফোন রাখ। ওকে বেবি। বলেই ঈশা ফোন কেটে দিল। তারপর ঈশা নিজেও রেডি হয়ে অপেক্ষা করতে লাগলো তিশার জন্য। তিশা চলে আসলে ঈশা রিয়াদকে মেসেজ করে দিল। ইয়েস। কি হলো? তিশা এখন ভাবির সাথে। ও বেশ ভালো খবরই তো। আচ্ছা আমি এখন যাই। মানে কই যাবি তুই? একটু দরকারি কাজ আছে। রাখ তোর দরকারি, আমি জানি কোনো কাজই নেই। আছে। তোকে আমি ছাড়ছি না এখন, আমার তোকে অনেক দরকার। আর তুই বলছিস এখানে থাকবি না, তা কি করে হয়? প্লিজ বোঝো। কোনো কথা শুনছি না আমি, মেসেজ করে দিছি ভাবিকে। রিয়ান আর রিয়াদের জিদের সাথে পারল না। এখন ঈশা আসবে কি করে? রিয়ান তার সামনে থাকবে সেটাই ভাবছে। রিয়ান যে এখন নিজেকে অনেকটাই অপরাধী ভাবছে গত রাতের জন্য। কিছুক্ষণের মধ্যেই তিশা আর ঈশা সেই লেকের পাড়ে চলে আসলো, যেখানে তিশাকে রিয়াদ প্রপোজ করবে সেখানে। তিশা গাড়ি থেকে নামতেই ঈশা তিশার চোখে কাপড় বেঁধে দিল। আরে হচ্ছেটাই কি? কি হলো? তুই চোখে কাপড় লাগিয়েছিস কেন? যদি উষ্টা খাই? আমি আছি, কি করতে? চল। আমার চোখ বাঁধার কারণ কি সেটাই তো বললি না। সারপ্রাইজ। কিসের সারপ্রাইজ? আর একটা কথা বলেছিস তো লেকে ধাক্কা দিয়ে ফেলে দেব। আচ্ছা যা, আর কিছু বলবো না। গুড। তিশা আর কিছু বলল না। ঈশা তিশাকে নিয়ে প্যান্ডেলের দিকে নিয়ে গেল। খুব সুন্দর ডেকোরেশন। তিশাকে লাভের মাঝখানে দাঁড় করিয়ে ঈশা দূরে গিয়ে দাঁড়ালো। এবার চোখের কাপড়টা খুলে ফেলতে পারিস। তিশা সাথে সাথে কাপড়টা খুলে ফেললো। চোখ খুলে রিয়াদকে সামনে দেখতে পেল। তিশা অনেকটাই অবাক। এবার চারদিকে চোখ বুলিয়ে দেখতে লাগলো। তিশা যেখানে দাঁড়িয়ে আছে সেখানের আশেপাশে সাদা প্যান্ডেল আর ক্যান্ডেল দিয়ে সাজানো। বাতাসে সাদা বেলুনগুলো এদিক ওদিক যাচ্ছে। ফুল ছড়ানো চারিদিকে এবং ইয়া বড় লাভ শেপ ডিজাইন করা। সব দেখে তিশার চোখ কপালে। হঠাৎ তিশার গিটারের টোন ভেসে আসলো। তিশা তাড়াতাড়ি সামনে তাকালো, দেখলো রিয়াদ গিটার বাজাচ্ছে তিশার দিকে তাকিয়ে। রিয়াদ তিশার দিকে তাকিয়ে গান গাইতে শুরু করলো। निगाहों में देखो मेरी जो है बस गया, वो है मिलता तुमसे हूबहू, जाने तेरी आंखें थी या बातें थी वजह, हुए तुम जो दिल की आरज़ू, तुम पास होके भी, तुम आस हो के भी, एहसास हो के भी अपने नहीं, तू जाने ना, तू जाने ना, कैसे बताए कि तुझको चाहे यारा बता ना पाए, बातें दिलों की देखो जो बाकी आके तुझे समझाए, तू जाने ना, तू जाने ना। ঈশার চোখ হঠাৎ রিয়ানের দিকে গেল। হা হয়ে তাকিয়ে আছে। রিয়ানের চোখগুলো লাল, চুলগুলো এলোমেলো বাতাসে উঠছে, মুখটা কেমন শুকিয়ে আছে। ঈশার এখন রিয়ানের জন্য কেন জানি খুব খারাপ লাগছে। হয়তো আশা করেনি ঈশার কথাতেই রিয়ান এমন হয়ে যাবে। গান শেষ করতেই গিটারটা পাশে রেখে তিশার সামনে গিয়ে হাঁটু গেড়ে বসে। তিশা খুশিতে মুখে হাত দিয়ে রাখে। আই লাভ ইউ তিশা, ক্যান ইউ বি মাই লাইফ পার্টনার? এই এক লাইন শুনে তিশা তো রেগে বোম। ভেবেছিল কত কি বলবে তাকে, তা না বলে জাস্ট এইটুকু। এইটুকু বলে প্রপোজ হয়? ও হ্যালো ম্যাডাম, গানটাতেই আমি সব বলেছি, আর কত বলবো? না, আরও বলতে হবে, নইলে প্রপোজ অ্যাকসেপ্ট করব না। ওকে, তোমার ইচ্ছা। বলে উঠে যেতে নিলে তিশা আবার বসিয়ে দেয় আর রিয়াদের হাতে থাকা ফুলটা কেড়ে নিয়ে বলে, এত হাই পাওয়ার হওয়ার কি আছে? তো কি করব? তুই এমন কেন বলতো? শুধু শুধু তিশাকে কষ্ট দিলি। আমি আবার কি করলাম? একদম ঠিক বলেছেন জিজু, কুরুস একটা। আমার শালিকা অ্যাকসেপ্ট করতে না করতে উঠে যাচ্ছিলে কেন? ওই এমনি। তা তিশা, তোমায় কি হাক করতে পারি? রিয়াদ বলতে দেরি, তিশার হাক করতে দেরি নেই। তিশার কাণ্ডে ঈশার আর রিয়ান দুজনেই হেসে দিল। এদিকে ফটোগ্রাফার ছবি তুলতে ব্যস্ত। অনেক হয়েছে, এখন কেক কাটতে হবে। চলো। তারপর রিয়াদ তিশাকে নিয়ে আরেক দিকে গেল, একটা টেবিলের কাছে নিয়ে গেল। লাভ ক্যান্ডেলের মাঝে একটা ডার্ক চকলেট। তিশা তো সেই খুশি। তো কেক কাটো একসাথে। রিয়াদ তিশার হাতে নাইফটা দিল এবং দুইজন একসাথে কেক কাটলো, একে অপরকে খাইয়ে দিল। তারপর রিয়াদ রিয়ানকে খাইয়ে দিল আর তিশা ঈশাকে। নাও চলো আড্ডা দিই।
না দোস্ত, আর পসিবল না। চুপ, চল। রিয়ান আর কিছু বলল না। চারজন চারপাশে বসেছে আর মাঝে আগুন। রিয়ান ঈশার সামনাসামনি। দোস্ত একটা গান গা। জানেন ভাবি, রিয়ানের গান আমাদের কলেজে অনেক ফেমাস ছিল, সব মেয়েরা পাগল হয়ে যেত। তাই নাকি? তুইও কি কম নাকি? আমার থেকেও বেশি ভালো তুই পারিস। আমি ভুলে গেছি, বাদ দে। ঈশা বেশ ভালো করে বুঝতে পারছে রিয়ান কেন গাইছে না, তাই মাথা নিচু করে ফেলল। তুই গাইবি? হ্যাঁ জিজু, প্লিজ গান। বাট প্লিজ 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 প্লিজ। ওকে। ইয়ে। এই নে গিটার। রিয়ান গিটারটা নিয়ে সফট টোন বাজাতে লাগলো। ঈশার দিকে তাকিয়ে গান শুরু করলো। कल रास्ते में गम मिल गया था, लग के गले में रो दिया, जो सिर्फ मेरा था सिर्फ मेरा, मैंने उसे क्यों खो दिया। हाँ वो आंखें जिन्हें मैं चूमता था बेवजह, प्यार मेरे लिए क्यों उनमें बाकी न रहा। हम नवा मेरे तू है तो मेरी सांस चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। हर वक्त दिल को जो सताए ऐसी कमी है तो मैं भी न जानूं ये इतना क्यों लाजमी है तो नींदे जाके ना लौटी, कितने रातें ढल गई, इतने तरह गिने की उंगलियां भी जल गई। हम नबा मेरे तू है तू मेरी सांस चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। हम नबा मेरे तू है तू मेरी सांस चले, बता दे कैसे मैं जीऊंगा तेरे बिना। পুরোটা গান ঈশার দিকে তাকিয়ে গাইলো। গানের এক একটা লাইন, এক একটা শব্দ যেন ঈশাকে বলা হচ্ছিল। ঈশা বুঝতে পেরেছে। রিয়ান গান শেষ করতেই রিয়াদ আর তিশা জোরে জোরে হাততালি দিল। ওয়াও জিজু, ওয়াসাম গাইলেন। থ্যাঙ্কস শালিকা। আমি কি ফালতু গেয়েছি? জিজুর মতো গাইতে পারেন না? তিশা আর রিয়াদের কাণ্ডে রিয়ান ঈশা হাসতে লাগলো। আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাসায় চলে গেল। তবে রিয়ান বাসায় আসলেও রুমে যায়নি। ঈশাও অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। ঈশা ঘুমিয়ে পড়তেই রিয়ান রুমে আসলো এবং ঈশাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। তুমি কেন বুঝতে চাও না জান, আমি যে শুধু তোর মাঝে থাকতে চাই, কিন্তু তার আগে তোমার থেকে দূরে সরে গেলাম। আমি যে বুঝতেই পারছি না সেদিন আমার সাথে কি হয়েছিল। এগুলো ভাবতে ভাবতে রিয়ানও ঘুমিয়ে গেল। সকালে ঈশা ওঠার আগেই রিয়ান জগিং এ চলে গেল। ঈশা ঘুম থেকে উঠে রিয়ানকে পেল না। এতে ঈশা কষ্ট পেল, ভাবল রিয়ান রাতে আর আসেনি। সেদিনের পর গুনে গুনে 1 মাস হয়ে গেল। রিয়ান ঈশার সামনেই যায় না। ঈশার কেমন জানি খুব খারাপ লাগে। নিজেকে সবসময় তার একা একা মনে হয়। ঈশা যখন ঘুমিয়ে যায় তখন রিয়ান এসে ঈশাকে বুকে নিয়ে ঘুমায়, আর ঈশা জেগে ওঠার আগেই রিয়ান চলে যায়। আর ঈশা কিছুই টের পায় না। যত দিন যাচ্ছে ঈশা তার ভুলের জন্য ততই অনুতপ্ত হচ্ছে। সে বুঝতে পেরেছে রিয়ানের সাথে সে অন্যায় করেছে। যতই হোক রিয়ান তার স্বামী, কোনো পরপুরুষ না যে ঘৃণা করবে। না, আর পারছি না ওনাকে ছাড়া থাকতে। কিন্তু ওনাকে ছাড়া কেন পারি না? আমি না ওনাকে সহ্য করতে পারি না। তাহলে কেন প্রতিটা দিন প্রতিটা মিনিট ওনার জন্য ধুকে ধুকে মরছি কেন? তাহলে কি আমি ওনাকে, না ওটা কি করে সম্ভব? কিন্তু যদি ওনাকে ভালোই না বাসি তাহলে এমন অস্থির অস্থির লাগে কেন? উফ, মাথা যন্ত্রণা করছে, আর ভাবতে পারছি না। এমনই সময় রুমে তিশা আসলো। ঈশা তিশাকে দেখে খুশি হয়ে ঝাপটে ধরলো। মিস ইউ সো মাচ ইয়ার। সেম ইস্যু, আমিও তোকে অনেক মিস করেছি। তা কবে বউ হয়ে আসবি? 1 মাস তো হয়ে গেল। তিশা লজ্জায় কিছুটা লাল হলো। তিশার কাছে ঈশা হেসে বলল, থুকু টিস্যু লাগবে? কুত্তি। আচ্ছা আচ্ছা সরি। আচ্ছা চল নিচে যাই। ওকে চল। নিচে গিয়ে দেখলো রিয়ানের বাবা মা বসে আছে। রিয়ান রিয়াদও বসে আছে, তবে রিয়াদ মাথা নিচু করে বসে আছে। রিয়াদের সামনের সোফায় একজন মধ্যবয়সী মহিলা এবং লোক বসে আছে। সবাই গোমরা মুখ করে আছে। ঈশা এবং তিশা কিছুই বুঝতে পারছে না। রিয়ানের মা ঈশাকে দেখে ঈশার দিকে এগিয়ে গেল এবং ঈশাকে তাদের সামনে নিয়ে গেল। ভাবি, এ হলো ঈশা। ও তুমি ঈশা, আর তিশা কোনটা? ওই যে ওইটা তিশা। তিশা এখানে এসো। যাচ্ছি। কাপা কাপা পায়ে তিশা মহিলাটির দিকে এগিয়ে গেল। তারপর গিয়ে সালাম করলো। তিশার দিকে কিছুক্ষণ তাকিয়ে মহিলাটি বলল, বাহ রিয়াদ, তোর পছন্দ আছে বলতে হবে। রিয়াদের মুখে হাসি ফুটলো। উপস্থিত সবাইও হাসলো, কিন্তু ঈশা কিছুই বুঝতে পারছে না। ঈশার অবস্থা দেখে মহিলাটি মুচকি হাসলো এবং বলল, আমি রিয়াদের মা এবং উনি রিয়াদের বাবা।
আজই লন্ডন থেকে ব্যাক করেছি। কাজে চাপে আমরা তোমার বিয়েতে অ্যাটেন্ড করতে পারিনি, তাই হয়তো আমাদের চিনতে পারোনি। ও সরি আন্টি, আসলে চিনতে পারিনি। কোনো ব্যাপার না মা, তবে তুমি আমায় চিনতে না পারলেও আমি কিন্তু তোমায় চিনেছি। বলেই রিয়াদের মা হেসে দিল। ঈশাও তাল মেলালো। রিয়ান দূর থেকে ঈশার হাসিটা দেখছে। যতই দেখছে ঈশাকে, ততই নিজের মধ্যে ভালো লাগা কাজ করছে রিয়ানের। তা তিশা আমার ছেলেকে বিয়ে করবে তো? কিছু বলল না, শুধু লজ্জায় মাথা নাড়ালো। রিয়াদের মা তিশাকে জড়িয়ে ধরলো। হ্যাঁ, তো তিশার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাতে হবে, কি বলো? হ্যাঁ, তা তো অবশ্যই। আর আমি এখন ইলিয়াসকে বলে রাখি ফোন করে। হ্যাঁ, বলে দাও। তারপর 3 বন্ধু মিলে তিশাদের বাসায় যাব। এটাই বেটার হবে। আর রিয়াদ, যা তিশাকে বাসায় ড্রপ করে আয়। আচ্ছা মা। তারপর তিশাকে রিয়াদ নিয়ে গেল। ঈশার ততক্ষণে রিয়ানের দিকে নজর গেল। রিয়ান সাথে সাথে ঈশার থেকে চোখ ফিরিয়ে অন্যদিকে ফিরে গেল। ঈশা বুঝতে পেরে রিয়ানের আম্মুকে কিছু বুঝিয়ে রিয়ানের কাছে পাঠালো। সেই অনুযায়ী রিয়ান রুমের দিকে চলে গেল। ঈশাও পিছে পিছে গেল। রিয়ান মলম খুঁজছিল, তখনই ঈশা ধুম করে দরজা লাগিয়ে দিল। দরজা লাগানোর শব্দ শুনে রিয়ান পিছে ঘুরে দেখলো ঈশা দাঁড়িয়ে আছে। এতে রিয়ান অনেকটাই অবাক। তবুও রিয়ান রেগে বলল, হচ্ছেটা কি? দরজা লাগালে কেন? ঈশা কোনো উত্তর দিল না। এবার রিয়ান আরও রেগে গেল। কি বোকা নাকি তুমি? কথা কেন বলছো না? ঈশা এবারও কিছু বলল না। হাঁটু গেড়ে কান ধরে বসে পড়ল রিয়ানের সামনে। রিয়ান এতে অনেকটাই অবাক হয়ে গেল। ঈশা বাচ্চা বাচ্চা ফেস করে বলল, আমাকে ক্ষমা করে দিন প্লিজ। আমি স্বীকার করছি আমি অন্যায় করেছি, যা করেছি তার জন্য হয়তো আমি ক্ষমা পাওয়ার যোগ্য না, কিন্তু বিশ্বাস করুন আপনাকে কষ্ট দিয়ে আমি নিজেও ভালো ছিলাম না। এই 1 মাসে আমি ধুকে ধুকে মরেছি। আপনি আসবেন বলে কত রাত আপনার জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়েছি। প্লিজ আমায় ক্ষমা করে দেন। সব কথা যেহেতু বলেই দিলে, এবার না হয় আসল কথাটা বলে দাও। ভালোবাসি আপনাকে হাজবেন্ড। জানি না কবে, কখন এবং কিভাবে আপনাকে ভালোবেসে ফেলেছি। আর আই লাভ ইউ। এভাবে বললে মানছি না। তো কান তো ধরেছি। কান ধরলে হবে না, আমার আরো কিছু চাই। কি? হার্ড হাগ। ঈশা হেসে লাফিয়ে শক্ত করে জড়িয়ে ধরল রিয়ানকে। রিয়ানও শক্ত করে ঈশাকে বুকের সাথে মিশিয়ে ফেলল। ঈশার মনে হচ্ছে এটাই তার সবচেয়ে শান্তির এবং সুরক্ষিত জায়গা। পরের দিন রিয়ান, ঈশা এবং রিয়াদের মা বাবা মিলে তিশার বাসায় গেল। ঈশা, রিয়ান, রিয়াদও তাদের প্রস্তাব দিতেই তারা রাজি হয়ে যায়। এতে সবাই খুব খুশি হয়। সবাই মিলে সিদ্ধান্ত নিল বিয়ে হবে 10 দিন পর 6 তারিখ। এভাবেই 2 দিন কেটে গেল। ঈশা আর তিশা মিলে শপিং করতে এসেছে। শপিং করে ফেরার সময় কিছু কালো মুখোশ পরা লোক ওদের মুখে স্প্রে করে অজ্ঞান করে দিল এবং ওদের উঠিয়ে গাড়ি করে কোথাও নিয়ে গেল। ঈশা চোখ খোলার পর নিজেকে ভাঙা অন্ধকার রুমে আবিষ্কার করলো। বোঝার চেষ্টা করলো তার সাথে ঠিক কি হচ্ছে। পরক্ষণেই তার মনে পড়লো সে তিশার সাথে শপিং থেকে ফিরছিল, আর তখনই কে যেন তার মুখে স্প্রে মারে। তারপর তার আর কিছু মনে নেই। তিশার কথা মনে পড়তেই চারিদিকে দেখতে লাগলো। তিশা ঈশার রুমে নেই। ঈশা তিশা বলে চিল্লাতে যাবে, এমন সময় বুঝতে পারে তার মুখও বাঁধা হাত পায়ের সাথে। ঈশা কি করবে বুঝতে পারছে না। এদিকে রিয়ান কাজ করছিল। তখনই একটা প্রাইভেট নাম্বার থেকে ফোন আসে রিয়ানের। রিয়ান কিছু না ভেবে ফোনটা রিসিভ করলো। হ্যালো, কে? হেই মিস্টার রিয়ান শাহ। কে? এখনো তো চিনা লাগবে না, এখন তুই শুধু মন দিয়ে শোন আমি কি বলি। দেখো আজাইরা, কথা বলার সময় আমার নেই। যা বলবি তাড়াতাড়ি বল, নইলে বাই। আপনার ঈশা আর শালিকা তিশাকেও আজাইরা মনে হচ্ছে। মানে কি? মানে হলো এই যে তোর বউ এবং শালি আমার কাছে আছে। হোয়াট? ইয়েস মিস্টার রিয়ান শাহ। কে তুই? তোর সাহস কি করে হয় আমার কলেজের দিকে নজর দেওয়ার? তোকে তো আমি শেষ করে দিব। আহা, এত তারা কিসের? এখন শোন, তোর ওয়াইফ এবং শালিকাকে যদি জীবিত দেখতে চাস তাহলে তোর সকল সম্পত্তি আমার করে দে, নইলে তোর বউ আর কলিজা জীবনের জন্য। বলেই লোকটা জোরে জোরে হাসতে লাগলো। রিয়ানের তো এখন প্রচুর রাগ লাগছে, পারছে না সে সব চুরমার করে দিতে। তবুও সে মাথা ঠান্ডা করে বসলো। ঈশা আর তিশা কোথায় সেটা বল। তুই আগে ডিল ফাইনাল কর, তারপর সব। তোর কথা আমি কেন বিশ্বাস করতে যাব? যত সব আজাইরা। বলেই রিয়ান বাসায় কল করলো। হ্যাঁ বল। ঈশা কোথায়? ও তো তিশার সাথে শপিং এ গিয়েছে। হোয়াট? কোনো বডিগার্ডকে পাঠাওনি? না, কেন বল তো? ও মা, এত বড় ভুল কিভাবে করতে পারলে? কেন, কি হয়েছে? তিশা আর ঈশা কিডন্যাপ হয়েছে। কি বলছিস এসব? রিয়ানের মায়ের চিল্লানিতে ড্রয়িং রুমে রিয়াদের মা এবং বাবা এবং রিয়ানের বাবাও চলে আসে এবং জিজ্ঞেস করতে লাগে কি হয়েছে। এখন রাখছি, এত কিছু বলার সময় নেই। বলেই রিয়ানের মাকে কথা বলার সুযোগ না দিয়ে কেটে দিল। রিয়ানের মা বারবার হ্যালো হ্যালো করছে। কি হয়েছে?
ঈশা আর তিশা কিডন্যাপ হয়েছে। কি বলছেন? কই ভাবি? হ্যাঁ, রিয়ান তো সেটাই বলল। থাক, তুমি চিন্তা করো না, তোমার ছেলের উপর বিশ্বাস রাখো। হ্যাঁ ভাইজান, একদম ঠিক বলেছেন। তুমি শান্ত হও। কি করে শান্ত হব? দুটো আমার জন্যই আজ নিখোঁজ। এখানে কারো কোনো দোষ নেই। রেবেকা, বললাম তো রিয়ানের উপর সব ছেড়ে দাও। এভাবেই সবাই মিলে রিয়ানের মাকে বোঝাতে লাগলো। সবাই শান্ত থাকলেও ভেতরে ভেতরে চিন্তা ঠিকই করছে। রিয়ান আবার ওই প্রাইভেট নাম্বারে কল দিল। কি এখন বিশ্বাস হলো তো আমি ঠিক বলছি কিনা ভুল? দেখ, তোর যত শত্রুতা সব আমার সাথে, তাই আমাকে যা ইচ্ছা কর, কিন্তু ঈশা আর তিশাকে কেন এর মধ্যে জড়াচ্ছিস? ওরা তো তোর কোনো ক্ষতি করেনি। করেছে, অনেক কিছু করছে, তাই তো ওদের তুলেছি। তবে তিশাকে আমি এমনি কিছু করব না, কারণ ওকে আমি তেমন চিনি না। তাই যা করার তোর বউকেই করব। না, একদম ওকে কিছু করবি না। বল আমায় কি কি করতে হবে। এই তো লাইনে এসেছিস, এখন প্রপার্টির ফাইল রেডি রাখ, দেন বলে দেব কি কি করতে হবে। বলেই ফোন কেটে দিল। রিয়ান কিছুক্ষণ হ্যালো হ্যালো করে ফোনটা টেবিলে রেখে ধুম করে চেয়ারে বসে পড়ল আর চোখ করে ঈশার সাথে কাটানো সময়গুলো মনে করতে লাগলো। হঠাৎ রিয়ানের মাথায় কিছু একটা আসলো এবং দ্রুত ফোনটা হাতে নিয়ে রিয়াদকে কল দিল। হ্যাঁ দোস্ত, বল। রাখ তোর দোস্ত। তিশার খবর কি রাখিস তুই? কেন, কি করলো তিশা? তিশা আর ঈশা কিডন্যাপ হয়ে গেছে। হোয়াট? কি সব যাতা বলছিস? শোন, আমি মজা করছি না, আই এম সিরিয়াস, নট এ জোক। কে করেছে এবং তুই কি করে জানলি? রিয়ান রিয়াদকে প্রথম থেকে শেষ পর্যন্ত সবটা খুলে বলল। রিয়াদ শুনে অনেকটাই ডিপ্রেসড হয়ে যায়। আমি ফোর্স লাগিয়ে দিচ্ছি, জেনে খোঁজা শুরু করে দেয়। ওকে, আমিও লাগাচ্ছি। তবে আমরা খুব সহজেই জানতে পারবো ঈশা কোথায় এবং কে নিয়ে গেছে। মানে? অফিসে আই বলছি। বলেই রিয়াদ থানা থেকে রিয়ানের অফিসের দিকে রওনা হলো। আর রিয়ান ডেভিল হাসি দিচ্ছে। ফোনে কোনো একজনকে একটা মেসেজ পাঠিয়ে দিল আর আরেকজনকে কল করে বলল, হ্যালো, একটা নাম্বার দিচ্ছি, দেখো কি হয়। 016। ও থ্যাংক ইউ সো মাচ। বলেই রিয়ান ফোন কেটে মেসেজে গিয়ে চেক করতে লাগলো। রিয়ান যাকে মেসেজটা দিয়েছে সে রিপ্লাই দিয়েছে, নজর রাখছি। এই মেসেজ দেখে রিয়ান মুচকি হাসলো। এইদিকে ঈশা বারবার চেষ্টা করছে হাত খোলার, কিন্তু হাত দুটো এত শক্ত করে বেঁধে রেখেছে যে কিছুতেই কিছু করতে পারছে না। অনেক অনেক চেষ্টা করলো, শেষে ক্লান্ত হয়ে আর বৃথা চেষ্টা করলো না। তা কি বলো রিয়ান শাহ? বললো তো আমার কথা মানবে না, তুমি রিয়ান শাহকে এতটা বোকা ভেবো না, সে অনেক চালাক। হ্যাঁ, একদম ঠিক বলছে জান। তুমি ওই রিয়ানকে এতটাই বোকা ভেবো না, আমাদের খুব সাবধানে পা ফেলতে হবে। তোমরা চিন্তা করো না, প্ল্যান আমার সব ঠিকঠাক আছে। তাই ওই তিশা আর ঈশার কি অবস্থা দেখে এসেছো? না, দেখা হয়নি। এখন যাই কেমন? আমি যাই ঈশার কাছে। তোমার সাথে আমি যাব। ওকে, আমি তাহলে তিশার কাছে যাই। যাও। বলেই ছেলে মেয়ে দুটো ঈশার কাছে যায় আর মেয়েটি তিশার কাছে। ঈশা চোখ বন্ধ করতে নিলে তখনই দরজা খোলার শব্দ পেল। দরজার দিকে তাকাতেই দেখলো একটা ছেলে আর একটা মেয়ে আসছে। ছেলেটা অচেনা আর মেয়েটার মুখ ঢেকে রেখেছে, তাই ঈশা ভালোভাবে দেখতে পাচ্ছে না। তবে তবুও ঈশার মেয়েটাকে চেনা চেনা লাগছে। কি কেমন লাগছে এখন থাকতে? ঈশার মুখ বাঁধা থাকায় ছেলেটাকে কিছুতেই বলতে পারল না। ওহ সরি, তোমার তো মুখ বাঁধা। লিজা, ঈশার মুখের বাঁধন খুলে দাও। লিজার নাম শুনে ঈশা অনেকটাই অবাক। লিজা ঈশার মুখের বাঁধন খুলে নিজের মুখের থেকেও কাপড়টা সরিয়ে নিল। তারপর মুচকি হেসে বলল, কি কেমন লাগলো সারপ্রাইজ? তুই একদম রাগ দেখাবে না, আপনার প্রাণপ্রিয় বান্ধবী আমার কাছে। কে আপনি? আমি আপনার কি ক্ষতি করেছি? আর তিশা, তিশা কোথায়? দেখছো লিজা, এত প্রশ্ন করলে কি করে উত্তর দিব বলতো? এত প্রশ্ন যেহেতু করেছিস তো বলেই দে। তাহলে এতদিনের এত প্ল্যান আমরা দুজন মিলে করেছি। তোকে খতম করে আমি রিয়ানের হয়ে যাব, আর তুহিন রিয়ানের সকল সম্পত্তি হাতাবে। বজ্জাত গিরগিটি মাইয়া, সেটা কখনোই পসিবল না, বুঝলি? রিয়ান যদি তোদের ধরে না একবার, এক কোপে তোদের সব শেষ করে দিবে। তোমার রিয়ান যদি এতই বুদ্ধিমান হয়ে থাকে, তাহলে লিজা এত কিছু করার পরেও ওকে কেন ছেড়ে দিল? ঈশা এবার কিছু বলল না, কারণ এই প্রশ্নের উত্তর যে ঈশার কাছেও নেই। তবে ঈশার বিশ্বাস আছে রিয়ান ভুল করতে পারে না, রিয়ান আসবেই তার কাছে। কি উত্তর আছে? নেই, তাই না? সে উত্তর আমি না হয় দেই। রিয়ানের কণ্ঠে তুহিন আর লিজা পিছে অবাক হয়ে ঘুরল। তুমি? হ্যাঁ, কেন? কাকে আশা করেছিলি তুই লিজা? তুই এখানে কি করে এলি? তুই তো হেল্প করেছিস আমাকে এখানে আনতে। মানে লিজা আপনার হেল্প করেছে? লিজা, তুমি আমার সাথে এভাবে বিশ্বাসঘাতকতা করলে? আরে না,
আমি কেন ওদের বলতে যাব? বিলিভ মি, আমি সত্যিই বলছি, আমি ভাবতেও পারিনি ওরা এখানে চলে আসবে। হ্যাঁ মিস্টার তুহিন, লিজা ঠিকই বলেছে, ও কিছু জানে না। আমি ওর উপর নজর রেখেই এই পর্যন্ত এসেছি আর ঈশার নাম্বার ট্র্যাক করে। হোয়াট? হ্যাঁ, কি ভেবেছিল আমি বোকা? তুহিন কিছু বলল না। ঈশার কাছে গিয়ে ঈশার মাথায় বন্দুক ঠেকিয়ে বলল, খবরদার আমার আর আমার মিমের কোনো ক্ষতি করবি না। এই লিজাকে যা ইচ্ছা কর, আমার কিচ্ছু যায় আসে না। তুহিন, তুমি কিন্তু আমাকে ঠকাচ্ছ। আই ডোন্ট কেয়ার। মিমের জন্য এত কিছু? মিম কি করেছে জানিস? মিম কিছু করেনি, তোরা সবাই মিলে ওকে ফাঁসিয়েছিলি, বিনা অপরাধে ওকে জেলে দিয়েছিস। এর মানে তুই এখনো কিছুই জানিস না? আমি সব জানি। না, কিছুই জানিস না তুই। তোর ওই মিমি ওই দিন আমার ঈশার গলায় ছুরি লাগিয়ে বলেছিল যেন আমি মিমকে বিয়ে করি, নইলে ঈশাকে মেরে ফেলবে। ওই দিন আরেকটু হলে ঈশাকে হারিয়ে ফেলতাম, কিন্তু একটুর জন্য বেঁচে যাই। আমি তোর কথা বিশ্বাস করবো না, ভাবলি কি করে? ওকে সেই ব্যবস্থাই করছি। জাহিদ, মিমকে নিয়ে আয়। অর্ডার পেতেই জাহিদ গিয়ে মিমকে নিয়ে আসলো। মিমও বারবার রেগে বলছে, ছাড়ো, সাহস তো কম না, আমায় টাচ করিস, তোদের সব কয়টাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলবো। নে, এবার তোর মিমকে নিজে জিজ্ঞেস করি না আমি সত্যি বলছি নাকি মিথ্যে। মিম সুইটার, তুমি বলে দাও এরা মিথ্যা বলছে। হ্যাঁ হ্যাঁ, ওরাই সত্যি বলছে, আমি মিথ্যে ছিলাম আর তোকে জাস্ট ইউজ করেছি সকল সম্পত্তি পাওয়ার জন্য। মিমের কথা শুনে তুহিন বাকরুদ্ধ হয়ে যায়। সে ভাবতে পারছে না তার ভালোবাসার মানুষটা তার সাথে এভাবে বেইমানি করবে। কি শুনলে তোর কথা? তুহিন কিছুতেই বলল না। এতে রিয়ান মুচকি হেসে বলল, ওর মানুষকে ভালোবাসলে যা হয় আর কি। তোমার বোঝা উচিত ছিল আর পুলিশ ওকে এমনি এমনি জেলে ঢুকায়নি, অবশ্যই সঠিক প্রমাণ নিয়ে একজন অপরাধীকে অ্যারেস্ট করেছে। আর তুমি সেটা না বুঝেই ওকে ছাড়িয়ে আনলে মিথ্যা মায়ার জালে ফেসে। তুহিন এবারও কিছু বলল না, শুধু ঈশার হাত পায়ের বাঁধন খুলে দিল। ঈশা ছাড়া পেতেই রিয়ানকে গিয়ে জড়িয়ে ধরে। রিয়ান যেন নিজের প্রাণ ফিরে পেল ঈশাকে বুকে নিয়ে। সরি, সত্যি আমার এসব করা উচিত হয়নি। আমি নিজেই এই দেশ ছেড়ে চলে যাব, পারলে ক্ষমা করিও। তোমরা ভালো থেকো, আল্লাহ হাফেজ। বলেই চোখ মুছতে মুছতে তুহিন চলে গেল সেখান থেকে। আর মিম সেই তখন থেকে একই কথা বলে যাচ্ছে, সে সব শেষ করে দেবে আর সবাইকে রাস্তায় নামাবে। এগুলো বলে বারবার পাগলের মতো হাসছে। মিমের অবস্থা দেখে আরিফ বলল, বস, একে তো মনে হয় পাগলা গাড়াতে পাঠানো উচিত। আমারও তাই মনে হচ্ছে। একে ভালো মানসিক ডাক্তারের কাছে নিয়ে যাও। ওকে বস। বলেই টেনে হিচড়ে মিমকে নিয়ে গেল। আর রিয়ান ঈশার কপালের সাথে নিজের কপাল ঠেকিয়ে বলল, জান, আর এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আমি তোমায় হারিয়ে ফেলবো। আমার বর যতদিন আছে ততদিন আমার কোনো ক্ষতি হবে না। তিশা কোথায়? তিশাকে রিয়াদ আগেই বাসায় নিয়ে গেছে। ও আচ্ছা, তো আমরাও যাই। তো কি থাকবো নাকি? তুমি চাইলে সারা জীবন থাকতে পারো, আমার কোনো সমস্যা নেই। বাজে কথা না বলে চলুন। চলো। বলে ঈশাকে নিয়ে বাসায় চলে আসলো। ঈশা বাড়িতে ঢুকে দেখলো তিশা সোফায় ঢেলান দিয়ে বসে আছে, আর পাশে বসে রিয়াদের মা পানি খাইয়ে দিচ্ছে। আরেক পাশে রিয়ানের মা তিশার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। হঠাৎ রিয়ানের বাবার দরজার দিকে নজর গেল, দেখলো রিয়ান ঈশাকে নিয়ে দাঁড়িয়ে আছে। ইস মা, এসেছিস তুই? ঈশাকে দেখে রিয়ানের মা এক প্রকার দৌড়ে এসে ঈশাকে জড়িয়ে ধরলো এবং কেঁদে দিল। জানিস মা, তোর জন্য কতটা চিন্তা করেছি, কতটা ভয় পেয়ে গেছি। ও মা, এইভাবে বাচ্চাদের মতো কাঁদছো কেন বলো তো? এই দেখো, আমি একদম ঠিক আছি, আর তোমাদের কাছেই তো আছি, তাই না? কিছুদিন পর দাদিমা হবা, আর এখন বাচ্চার মতো কাঁদছো। রিয়ানের কথায় ঈশা রিয়ানকে জোরে চিমটে কাটলো। রিয়ান এতে হাসলো এবং সাথে সবাই হেসে দিল। দোস্ত, কবে যে চাচ্চু হবো আর তোর সইছে না। থাপ্পড় খাবি কিন্তু। আচ্ছা, এগুলো কে করেছে জানতে পেরেছো কিছু? একজন করেনি। তাহলে? 3 জন। হোয়াট? কে কে? লিজা, তুহিন আর মিম। আবার ওই লিজা? তুই ওই দিন এই মেয়েকে কেন ছেড়ে দিলি? মা, এই লিজা আমার টোপ ছিল আসল বসকে হাতের মুঠে আনার জন্য। এই মেয়ে আমার বাসায় থেকে আমার কোম্পানির ফাইল অন্য কোম্পানিতে ফাঁস করেছে। আর কি? না, কিছু না। তুই তো ওর উপরও নজর রেখেছিলি। হ্যাঁ, নজর রাখার কারণেই তো জানতে পারতাম কখন কি করে কোথায় যায়। তা ওদের কি করলা? লিজাকে লকআপে ঢুকিয়েছি আর মিমকে হসপিটালে। হসপিটালে কেন? মা, ও মেন্টালি সিক, আজে বাজে কথা বলে এবং হাসে পাগলের মতো। মানে মিম কি তাহলে? হ্যাঁ, পাগল। আচ্ছা বাদ দে, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট কর, আমি কিছুক্ষণ পর খাবার পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা মা, চলো। বলেই রিয়ান ঈশাকে নিয়ে রুমে চলে গেল। এভাবে আরো 2 দিন চলে গেল। ঈশা এখন মোটেও কিছু খেতে পারে না, খাবারের গন্ধে বমি বমি পায়। রিয়ান জোর করে খাইয়ে দিলেও ঈশা সব বমি করে ফেলে দেয়। রিয়ান এতে অনেকটাই চিন্তিত।
প্লিজ খেয়ে নাও, 2 দিন ধরে কিছুই খাচ্ছ না, খেলেও বমি করে সব ফেলে দিচ্ছ। এভাবে চলে তো অসুস্থ হয়ে পড়বে। প্লিজ খাবারগুলো আমার সামনে থেকে নিয়ে যান। ইয়া, কি বিশ্রী গন্ধ, বমি চলে আসছে। এত ভালো কুকারকে দিয়ে রান্না করালাম, তবু বলছো বিশ্রী? এটা না তোমার ফেভারিট ডিশ? হ্যাঁ ফেভারিট, কিন্তু আজ আমার কাছে বিশ্রী লাগছে। খেতে তো তোমায় হবেই, যতই বাহানা দাও না কেন। বলেই আবার জোর করে খাইয়ে দিতে লাগলো ঈশাকে। ঈশা নাক মুখ খিচে খাচ্ছে। রিয়ানের চেষ্টা এবারও বৃথা। ঈশা আবার সব বমি করে ফেলে দেয়। ওয়াশরুম থেকে রুমে আসতেই ঈশা মাথা ঘুরিয়ে পড়ে যায় বললে ভুল হবে। পড়ে যাওয়ার আগেই রিয়ান ধরে ফেলে। রিয়ান ঈশার এই অবস্থা দেখে মা মা বলে চেঁচাতে লাগে। রিয়ানের চেঁচানো শুনে রিয়ানের মা দৌড়ে আসে। কি হয়েছে? জানি না মা, খাইয়ে দিলাম, খাবার মুখে দিতেই বমি করে ফেলে দিল। তারপর রুমে আসতেই সেন্সলেস হয়ে গেল। ডাক্তারকে কল করে বলে দিয়েছি, বলেছে কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ভালো বলেই রিয়ানের মা গিয়ে ঈশার পাশে বসলো এবং ঈশার হাত তার দুটোর মাঝে নিল আর ঈশার হাত দলতে লাগলো। কিছুক্ষণের মধ্যেই ডাক্তার চলে আসলো এবং ঈশার চেক আপ করতে লাগলো। রিয়ান উত্তেজিত কণ্ঠে বলল, ডক্টর, ঈশার কি হয়েছে? রিয়ান, মিষ্টি খাওয়াও। মানে? আমি দাদু হতে চলেছি, তো মিষ্টি খাবো না নাকি? মানে আমি বাবা হব? হ্যাঁ, ঈশা আমার 2 মাসের অন্তঃসত্ত্বা। মা, শুনেছ আমি বাবা হব? আমি বাবা হতে চলেছি। মা, আমি যে কতটা খুশি তোমায় বলে বোঝাতে পারবো না। রে বাবা, আমরা সবাই আজ খুশি। তা ডক্টর ঈশা ঠিক আছে তো? হ্যাঁ, তবে না খেতে থাকায় একটু দুর্বল, কিন্তু চিন্তা করবেন না, কিছুক্ষণে জ্ঞান ফিরে আসবে। থ্যাঙ্কস ডক্টর। ইটস মাই প্লেজার। তা আমি এখন আসি। হ্যাঁ, জাহিদ, ওনাকে এগিয়ে দিয়ে এসো। জাহিদ ডক্টরকে নিয়ে চলে গেল। রিয়ানের মাও চলে গেল সবাইকে জানাতে। রিয়ানের মা যেতেই রিয়ান যেয়ে ঈশার পাশে বসলো। কিছুক্ষণ পর ঈশার সেন্স ফিরে এবং বলতে লাগে, আমার কি হয়েছিল? আরে হচ্ছেটা কি? ছাড়ুন আমায়, পড়ে যাবো তো। আর আমায় এভাবে কোলে নিয়ে ঘোরাচ্ছেন কেন? পাগল হয়ে গিয়েছেন নাকি আপনি? ঈশা, আমি বাবা হতে চলেছি। থ্যাংক ইউ জান, আমার লাইফে আসার জন্য এবং আমার জীবনটা খুশিতে ভরিয়ে দেওয়ার জন্য। বলে ঈশাকে কোল থেকে নামিয়ে বসিয়ে দিল এবং ঈশার কপালে একটা চুমু দিল। রিয়ান ঈশার পেটে হাত দিয়ে বলল, এখানে রয়েছে আমাদের অস্তিত্ব আর একটা প্রাণ। ঈশার খুশিতে চোখে পানি চলে আসে। রিয়ান মুচকি এসে ঈশার চোখের পানি মুছে দেয়। তখনই দরজায় নক পড়ে। রিয়ান গিয়ে দরজা খুলে দেয়। তিশা, রিয়াদের মা এসেছে। রিয়াদরা শপিং এ গিয়েছিল। বাবা, ফাইনালি খালামণি হব। নতুন অতিথি আসবে, পুরো বাড়ি দৌড়াবে। আমি ওকে সব শিখাবো। তুমি তো শুধু মারামারিই পারো। থামতে তোরা। তাই ঈশামা, এখন কেমন আছো? জি আন্টি, এখন আলহামদুলিল্লাহ ভালো। এখন কিন্তু বেশি বেশি খেতে হবে এবং নিজের খেয়াল রাখতে হবে। আচ্ছা, তুমি রেস্ট নাও কেমন? আমরা যাই। আচ্ছা আন্টি। তারপর রিয়া, তিশা আর রিয়াদের মা চলে গেল। এভাবেই ওদের দিন কাটতে লাগলো। ঈশার খুব খেয়াল রাখছে রিয়ান এখন থেকেই। হলুদের দিনেও ঈশাকে যেতে দেয়নি আর নিজেও যায়নি। গান বাজনায় ঈশার মাথা ব্যথা হয় বলে 1 সেকেন্ডের জন্য গান ছাড়তে দেয়নি রিয়ান। রিয়ানের কাণ্ডে রিয়াদও গাল ফুলিয়ে বসে আছে। একে তো রিয়ান ফাংশনে আসেনি, আর দ্বিতীয়ত গান ছেড়ে আনন্দ করতে পারছে না। পুরো নিরামিষের মতো লাগছে রিয়াদের কাছে। ঈশাও গাল ফুলিয়ে বসে আছে। রিয়ান ঈশাকে যেতে দেয়নি তার বেস্টুর বিয়েতে। যতই গাল ফুলিয়ে থাকো না কেন, আমি তো তোমায় যেতে দিচ্ছি না। এমন করেন কেন? আপনি গেলে কি এমন হবে? যতই তেল মালিশ করো না কেন, কোনো লাভ নেই, বুঝলে? আমি কোনো তেল মালিশ করছি না। ওকে, আই নো জান, তুমি যেতে পারবে না। আপনি? আমি কি? খুব খারাপ। সেটাও আমি জানি। ঈশা আর কিছুই বলল না। বিয়েও হয়ে গেল তিশা আর রিয়াদের, কিন্তু ঈশা আর রিয়ান অ্যাটেন্ড করেনি। তিশা তো বলেই দিয়েছিল ঈশা না থাকলে সে বিয়েই করবে না। তবুও রিয়ান ঈশাকে নিয়ে যায়নি। রিয়ানের বাবা মা তো ছেলের পাগলামি দেখে অবাক। তারা ভাবতে পারেনি রিয়ান ঈশার জন্য এতটা পাগল হবে। আস্তে আস্তে দিন যেতে লাগলো। সময়ের সাথে সাথে ঈশাও অনেক বদমেজাজি এবং খিটখিটে টাইপের হয়ে যায়। অল্পতেই রেগে যায়। এতে রিয়ান একদমই বিরক্ত হয় না। রিয়ান হাসি মুখে ঈশার রাগ জেদগুলো মেনে নিচ্ছে। ঈশাও অনেকটাই খুশি এরকম একটা কেয়ারিং বর পেয়ে। মাঝে মাঝে তো রিয়ান বলে তার রাজকুমারী হবে, আবার ঈশা বলে না ছেলে। এই নিয়ে অনেক সময় দুইজন ঝগড়া করে কাটিয়ে দেয়। 7 মাস পর রিয়ান পায়চারি করছে অপারেশন থিয়েটারের সামনে। বেচারা ঘেমে একাকার। রিয়ানের মা বাবা, রিয়াদ, তিশা, রিয়াদের মা বাবা, ঈশার মা বাবা সবাই আছে। সবাই চিন্তিত, কিন্তু রিয়ান একটু বেশি। কিছুক্ষণ পরই তারা কোনো বাচ্চার কান্নার শব্দ পেল। একটি নার্স তোয়ালে করে একটা সাদা ফুটফুটে বাচ্চা নিয়ে আসে। কংগ্রাচুলেশনস, আপনার মেয়ে হয়েছে। নার্স রিয়ানের কোলে বাচ্চাটাকে দিল। রিয়ানের খুশিতে চোখ দিয়ে পানি বেরিয়ে গেল। পুরোই রিয়ানের প্রতিচ্ছবি। রিয়ান মন ভরে তার রাজকন্যাকে দেখছে। বেবিও তার বাবার দিকে তাকিয়ে আছে।
এটা দেখে রিয়ান হাসলো, কারণ এভাবেই ঈশা রিয়ানের দিকে তাকায়। রিয়ান বেবির কপালে চুমু দিল। আপনার ওয়াইফকে কেবিনে শিফট করা হয়েছে, চাইলে দেখা করতে পারেন। থ্যাঙ্কস বলে ঈশার কেবিনের দিকে ছুটল রিয়ান। কেবিনে গিয়ে দেখলো ঈশা এখনো চোখ বন্ধ করে আছে। রিয়ান তার বাবুকে দোলনায় শুইয়ে ঈশার পাশে গিয়ে বসলো এবং ঈশার এক হাত ধরলো। ঈশার হাতে কারো ছোঁয়া পেতেই চোখ খুলল। আমার বেবি? রিয়ান মুচকি হেসে দোলনা থেকে বেবিটাকে নিয়ে ঈশাকে দেখালো। আমার কোলে দিন প্লিজ। রিয়ান ঈশার কোলে বেবিটাকে দিল। ঈশার কোলে আসতেই বেবি খিলখিল করে হাসছে। ঈশার চোখে জল আর ঠোঁটে হাসি। রিয়ানও গিয়ে ঈশার পাশে বসলো। দেখেছেন, পুরো আপনার মতো হয়েছে। মেয়েটাকে আর দেখতে হবে না, তবে চোখ দুটার হাসিটা তোমার মতোই। বলেই ঈশা তার মেয়ের এক হাতে ঠোঁটের পরশ দিল। লিজার ওই নেশার ওষুধ মেশানোর ফল। মানে? ওই দিন তোমার সাথে ওইসব নিজ ইচ্ছে করিনি লিজা, আমার পানির সাথে ড্রাগস মিশিয়েছিলে তোমার থেকে আলাদা করার জন্য। আগে বলেননি কেন? ভুলে গেছো? ঈশার মুখ বাঁকা দেখে রিয়ান হাসলো। একে একে সবাই আসলো দেখা করতে। তা কি নাম দিবি আমাদের পরিটার? রাইফা শাহ। রিয়ান মুচকি হাসলো। ভালোবাসাগুলো বেঁচে থাকুক এভাবেই।